আচ্ছা, আমরা আজকের ক্লাসটা স্টার্ট করি। সবাই কি আমার কথা শুনতেছো? আচ্ছা, আজকে আমরা কেমিস্ট্রিতে ডিফিউশনের কিছু ম্যাথ দেখব। ডিফিউশন আর ব্যাপন, এটার কিছু ম্যাথ দেখব। আমরা লাস্ট দিন ডিফিউশনের ডেফিনেশন অ্যান্ড এটার ফর্মুলা শিখে আসছিলাম। আজকে আমরা ডিফিউশন বা ব্যাপনের ম্যাথ দেখব। আচ্ছা, ডিফিউশন বা ব্যাপন এইটার ম্যাথ খুব সহজ, বাট এইটার ম্যাথ অ্যাকচুয়ালি বইতে খুব বেশি দেওয়া নাই। ক্রিয়েটিভে হয়তো একটা দেওয়া আছে আমার যতদূর মনে পড়ে, বাট এটা ম্যাথ খুব বেশি আসে, মানে স্কুলের পরীক্ষাতেও আসে অ্যান্ড এসএসসিতেও আসে। আর কেমিস্ট্রিতে যে কোনো ম্যাথ করার আগেই আমাদের যেটা লাগে সেটা হচ্ছে যে আমরা যদি অনেকগুলো কেমিক্যাল ফর্মুলা বা অনেকগুলো সংকেত যদি আমাদের মনে থাকে, আমাদের সবসময় সুবিধা হবে। কারণ একটা কোশ্চেনে যে সংকেত বা কেমিক্যাল ফর্মুলাটা দেওয়া থাকে, এটা যদি তুমি না জানো তাহলে তুমি ম্যাথটাতে প্রসিড করতে পারবে না। ঠিক আছে? সো আমরা এই ডিফিউশন আর ব্যাপনের ম্যাথের আগেও এইটা একটু আমরা এখানে রেখে দেই। আমরা আগে এখানে কিছু ইম্পর্ট্যান্ট, এইটা একটু তোমরা খাতায় তুলবা সবাই। ইম্পর্ট্যান্ট কেমিক্যাল ফর্মুলা আর সংকেতের একটা লিস্ট বানাবো। ইম্পর্ট্যান্ট কেমিক্যাল ফর্মুলা আর বাংলায় বললে রাসায়নিক সংকেত। সংকেত এটা তোমরা এখন খাতায় তুলে রাখবা, বাট আমি প্রত্যেকটা চ্যাপ্টারে যখন পড়াবো তোমাদেরকে কিছু ইম্পর্ট্যান্ট কেমিক্যাল ফর্মুলা আর সংকেত এভাবে লিখে দিব। তোমরা যেটা করবা, তোমরা একটা আলাদা পেজ নিবা চ্যাপ্টার ওয়াইজ, প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য একটা করে A4 পেজ নিবা। সেই পেজটাতে এই ফর্মুলা বা সংকেতগুলোর একটা লিস্ট বানাবা। মানে আমি যেগুলো লিখে দিব তুমি পরে ক্লাস শেষে ওইটা গুছায় লিখে দিবা। ঠিক আছে? একটা চ্যাপ্টার শেষ হলে তুমি এইভাবে একটা লিস্ট বানাবো যে আমি এই চ্যাপ্টার থেকে এই সংকেত শিখছি। ঠিক আছে? সো এইটা একটু রেগুলার বেসিসে মেনটেন করতে হবে। আচ্ছা, সো আমাদের এখানে কিছু ইম্পর্টেন্ট কেমিক্যাল ফর্মুলা আর সংকেত দেখতে হবে। আমাদের এখানে ফার্স্ট আমরা যেই সংকেতটা দেখব সেটা হচ্ছে KMnO4। এটার নাম কি কেউ আমাকে বলতে পারবা? কারো কি এটা জানা আছে যে KMnO4 কে কি বলা হয়? এনিওয়ান? পটাশিয়াম পারম্যাঙ্গানেট। হ্যাঁ, KMnO4 হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। পটাশিয়াম পারম্যাঙ্গানেট। সবাই একটু এটা খাতায় তুলো। পটাশিয়াম পারম্যাঙ্গানেট। ওকে, এটাকে বলা হয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট, বাংলাতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। জাস্ট উচ্চারণ যেরকম ওইভাবেই, বাট আমরা প্রেফার করব অলওয়েজ ইংলিশটা শেখার। ওকে, সো এইটা একটা সংকেত। দেন সেকেন্ড ওয়ান, এরপরে হচ্ছে আমরা দেখব NH3। NH3 হচ্ছে অ্যামোনিয়া গ্যাস। অ্যামোনিয়া গ্যাস। আর আরেকটা কথা, একটু মানে কিছু কিছু কেমিক্যাল ফর্মুলা ও সংকেত একটু মেমোরাইজ করতে হবে এটার জন্য। মানে যদিও কেমিক্যাল ফর্মুলা নেমিং এর একটা রুল আছে, বাট এটা তুমি কলেজে উঠলে শিখবা, বাট এটা 9-10-এ অ্যাকচুয়ালি তুমি ওইভাবে শিখবা না। সো আপাতত তোমার যাতে কোনো ধরনের প্রবলেম না হয়, তোমার এগুলো মেমোরাইজ রাখতে হবে। ওকে, NH3 হচ্ছে অ্যামোনিয়া গ্যাস। দেন থার্ড ওয়ান, হচ্ছে NH4OH। NH4OH এইটাকে বলা হয় অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটাকে বলা হয় অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। অ্যান্ড দেন ফোর হচ্ছে NH4Cl। এটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইড আমাদের এই চ্যাপ্টার পড়তে গেলে দেখবা এই ফর্মুলাগুলো আমাদের ফেস করা লাগতেছে। সো এর জন্য আমরা বেটার হয় আমরা যদি আগে থেকে একটা লিস্ট প্রিপেয়ার করে রাখি, সো আমরা পরে যাতে কোনো ধরনের প্রবলেম ফেস না করি। দেন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের পর HCl। এটা তোমরা ক্লাস 8-এ দেখে আসছো যে HCl হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড।
এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। আচ্ছা, এখানে একটু তোমরা খেয়াল করো যে এইটা হচ্ছে অ্যামোনিয়া, আর এখানে এই NH3 এর সাথে একটা হাইড্রোজেন অ্যাড হয়ে মানে NH4 হয়ে যখন এটার সাথে OH অ্যাড হচ্ছে, OH হচ্ছে হাইড্রক্সিল। তোমরা এটাও ক্লাস 8-এ যখন অ্যাসিড বেস পড়ছিলা তখন বা অ্যাসিড ক্ষার পড়ছিলা তখন এটা নোটিস করছো। সো অ্যামোনিয়াম হাইড্রক্সাইড এর জন্য এটার নাম হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড। ওকে, অ্যান্ড তোমরা এটাও বুঝো যে এই অ্যামোনিয়াম হাইড্রক্সাইড হচ্ছে বেসিক্যালি একটা বেস, আর বাংলায় বললে এটা হচ্ছে একটা ক্ষার। ওকে, অ্যান্ড যখন আমার এই অ্যামোনিয়াম আয়নের সাথে ক্লোরিন অ্যাড হচ্ছে তখন আমরা এটাকে বলছি অ্যামোনিয়াম ক্লোরাইড। যারা পরে আসছো তারা টেনশন করো না, জাস্ট আমরা এইটুক লিখছি আর কি। আমরা কিছু ইম্পর্টেন্ট কেমিক্যাল ফর্মুলা দেখতেছি যেগুলো আমাদের এই চ্যাপ্টারে লাগে। NH4Cl হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে একটা সল্ট বা লবণ। আর হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা তো একটা অ্যাসিড, বোঝাই যাচ্ছে। এই KMnO4 এর পাশে তুমি একটা সাইড নোট লিখে রাখো যে KMnO4 এর যে সলিউশন মানে KMnO4 কে আমরা যদি একটা আমরা যদি ওয়াটারের সাথে অ্যাড করি তখন KMnO4 তোমার এক ধরনের কালার দেয়। মানে এই KMnO4টা নিজেও কালারফুল একটা সাবস্টেন্স, অ্যান্ড আমরা যখন এটাকে ওয়াটারের সাথে মিক্স করি তখন আমরা ওয়াটারের যে কালারটা দেখবো সেটা হচ্ছে ব্লু। ঠিক আছে, সো পটাশিয়াম পারম্যাঙ্গানেট আমরা যদি মানে এটা হচ্ছে ডার্ক ব্লু, নট স্কাই ব্লু, কাইন্ড অফ তোমার অনেকটা ভায়োলেট কালারের মতো। সো পটাশিয়াম পারম্যাঙ্গানেট যদি আমরা ওয়াটারে মিক্স করি তখন আমরা ব্লু কালারের একটা সলিউশন দেখব। ওকে, সো আই হোপ সবাই এইটুকু বুঝছো। সো এইখানে আমরা এই কয়টা কেমিক্যাল ফর্মুলা দেখলাম, আমরা আরও কিছু দেখব। এরপর হচ্ছে যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে এইটা কি Cl2 হচ্ছে ক্লোরিন গ্যাস, শুধু Cl হচ্ছে ক্লোরিন। আর যদি তোমাকে বলে দেয় যে ক্লোরিন গ্যাস তখন তোমার এখানে একটা 2 দিতে হবে, কারণ এই ক্লোরিন কখনো একা থাকতে পারে না, ওর হচ্ছে অলওয়েজ অ্যাটলিস্ট ওর হচ্ছে 2 জন থাকতে হয়, 2 জন থাকলেও একটা গ্যাস মলিকিউল ফর্ম করতে পারে। ওকে, কারো কি কোনো কোশ্চেন আছে এখানে? আচ্ছা, সো আমরা এখানে এই কয়টা কেমিক্যাল ফর্মুলা জানাই আমাদের জন্য ইনাফ, তাহলে আমরা সব কয়টা ম্যাথ কমফোর্টেবলি করতে পারবো। আচ্ছা, যার মাইক অন একটু কাইন্ডলি অফ করে নাও। আচ্ছা, এবার আমরা আমাদের ম্যাথ পোর্শনে চলে যাই। সো এখন সবাই একটু এইগুলো খাতায় তুলবা ভালোভাবে। আমরা আজকে দেখব ডিফিউশন বা ব্যাপনের ম্যাথ প্রবলেমস। আচ্ছা, সো ডিফিউশন ম্যাথ প্রবলেমসের আগে আমাদের একটা জিনিস আমরা একটা এক্সপেরিমেন্ট দেখব, যেই এক্সপেরিমেন্টটা যদি আমাদের এই ডিফিউশনের আইডিয়াটাকে অনেক বেশি ইজি করে দিবে। আমরা এখানে একটা গ্লাস টিউব নিচ্ছি, এটা একটা গ্লাস টিউব যেটার দুইটা সাইডই ওপেন, একটা বড় কাঁচ নল। সো এইখানে এই সাইডটা ওপেন, আবার এই সাইডটা ওপেন। এখন আমরা এখানে একটা কাজ করলাম যে আমরা আমাদের কাছে হাইড্রোক্লোরিক অ্যাসিড ছিল HCl একটা জারের মধ্যে, ধরো এটার মধ্যে আমরা কি করলাম, আমরা তুলা নিলাম বা একটা কাপড় নিলাম, সেই কাপড়টাকে আমরা এই HCl গ্যাসের মধ্যে HCl যে অ্যাসিড আছে সেটার মধ্যে নিয়ে এটাকে কিছুক্ষণ মানে করলাম, এই HCl এর মধ্যে এটাকে কিছুক্ষণ রেখে দিলাম। সো এখন আমার এই কাপড়টার মধ্যে লিকুইড HCl আছে,
অ্যান্ড আমি দেন এই HCl এর যে কাপড়টা সেটা এইখানে রেখে দিলাম। আমরা এই এন্ডে এই গ্লাস টিউবের এই পাশে আমরা HCl রেখে দিলাম। এই পাশে আমরা HCl রেখে দিছি। এটা হচ্ছে HCl সোপড, বা বাংলায় বললে HCl সিক্ত, মানে HCl দিয়ে HCl এর মধ্যে রাখা হয়েছে এরকম। HCl দিয়ে মানে পানিতে যেমন এটা রাখলে এটার মধ্যে পানি থাকতো, সেরকম এখানে আমরা এখন HCl রাখছি। সো HCl সোপড এই ক্লথটা আর কি, ঠিক আছে। আর আমরা আরেকটা কাপড় নিচ্ছি, যেই কাপড়টা এরকম একটা আমাদের সাপোজ একটা জারের মধ্যে, এই পাশে একটা জারের মধ্যে আমাদের কাছে কিছু এরকম অ্যামোনিয়া গ্যাস ছিল। আচ্ছা, এটা গ্যাস অবস্থায় থাকে, বাট আমরা এখানে কাজ করলাম যে আমরা অ্যামোনিয়াকে, মানে আমাদের কাছে আমরা জানি যে অ্যামোনিয়া হচ্ছে একটা গ্যাস। এটা আমরা কি করলাম, অ্যামোনিয়া গ্যাসকে ওয়াটারের মধ্যে ডিসলভ করলাম, মানে পানির সাথে মিক্স করলাম। পানির সাথে মিক্স করলাম আফটার দুই ভাই আসে আমরা কি চলে আসি। আচ্ছা, আমরা এই এটাকে পানির মধ্যে মিক্স করলাম। সো এই পানির মধ্যে মিক্স করলে আমার অ্যামোনিয়া, এই যে অ্যামোনিয়া গ্যাস, এই অ্যামোনিয়া গ্যাস অ্যাকচুয়ালি ওয়াটারের সাথে রিয়্যাক্ট করে, অ্যান্ড ওয়াটারের সাথে রিয়্যাক্ট করলে অ্যামোনিয়া গ্যাস NH4OH, দ্যাট ইজ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড প্রডিউস করে। ওকে, এখানে আমরা যেই সাবস্টেন্সটা পাই বা যেই ম্যাটারটা পাবো সেটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটুকু। ওকে, অ্যান্ড আমরা এবার একটা কাজ করলাম যে আমরা এখানে তোমার একটা কাপড় নিলাম, এই অরেঞ্জ কালারের একটা কাপড় নিলাম এরকম। আমরা এই অরেঞ্জ কালারের কাপড়টাকে এই সলিউশনের মধ্যে রাখলাম, এই দ্রবণের মধ্যে রাখলাম, অ্যান্ড দেন আমরা এটাকে দেন উঠিয়ে এখানে রেখে দিচ্ছি। ওকে, সো আমাদের এই কাপড়টার মধ্যে আছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, মানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে বেসিক্যালি ওয়াটারের সাথে যদি অ্যামোনিয়া মিক্সড থাকে সেটা। আর এই কাপড়টার মধ্যে আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। ওকে, সবাই কি এইটুকু বুঝছো? কারো কোনো কোশ্চেন আছে এখানে? আর আমরা আরেকটা জিনিস একটু অ্যাজিউম করে নিই, যে আমরা এই যে টিউবটা নিচ্ছি, এই টিউবটার লেংথ হচ্ছে 35 সেন্টিমিটার। 35 সেন্টিমিটার। আচ্ছা, এখন তুমি একটু চিন্তা করো, তুমি যখন একটা ভেজা কাপড়কে রেখে দাও, ধরো এই যে সাদা কালারের, এটা হচ্ছে একটা সোকড একটা ক্লথ আর একটা ভেজা কাপড়। ওকে, এখন এইটা থেকে আস্তে আস্তে এটা শুকিয়ে যায় না? তুমি দেখবা যে একটা কাপড়কে তুমি যদি বাইরে রেখে দাও ভেজা, সে কি আস্তে আস্তে শুকিয়ে যায়, কারণ তার মধ্যে এই যে ওয়াটার ছিল সেটা আস্তে আস্তে ভেপোরাইজড হয়ে, মানে এরকম ওয়াটার এরকম ভেপোরাইজড হয়ে, দ্যাট মিনস গ্যাস ফর্মে কনভার্ট হয়ে সেটা আস্তে আস্তে কি চলে যায়, অ্যাটমসফিয়ারে চলে যায়, বা এই মানে পানিটা আস্তে আস্তে বাষ্পীভূত হয়, মানে এটার বাষ্প হয়, জলীয় বাষ্প আকারে এটা কি উড়ে যায়। ওকে, সো এখানেও সেম ঘটনা ঘটবে। আমরা যখন এইখানে এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে ভেজানো একটা কাপড় রেখে দিব, এই কাপড়টা থেকে আস্তে আস্তে হাইড্রোক্লোরিক অ্যাসিড গ্যাস বের হওয়া স্টার্ট করবে, মানে এই কাপড়টা শুকাতে থাকবে আর এখানে এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড গ্যাস এই দিকে যেতে থাকবে আর কি। ঠিক আছে, এখান থেকে বের হয়ে আস্তে আস্তে এদিকে যেতে থাকবে, কারণ আমরা জানি ডিফিউশন মানেই হচ্ছে যে একটা জায়গায় যদি একটা কিছু রেখে দেই, সে আস্তে আস্তে তার হাই ডেন্সিটি থেকে লো ডেন্সিটির দিকে ট্রান্সফার হয়। ঠিক আছে, সো ও আস্তে আস্তে এই পুরো জায়গাটাতে তোমার ছড়ায় যাওয়ার ট্রাই করবে। ওকে, কারো কোনো কোশ্চেন আছে এখানে, বা এটা বুঝছো না এরকম কেউ আসো? আদিশা, বুঝতেছো? আচ্ছা, অ্যান্ড
এখানেও দেখো এই যে এই কাপড়টা আমাদের এই যে যেই কাপড়টার মধ্যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আছে, এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের কাপড়টাও আস্তে আস্তে কী করা স্টার্ট করবে, আস্তে আস্তে এটা থেকে এটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আছে এটার মধ্যে, এটা আস্তে আস্তে ভেপোরাইজড হওয়া স্টার্ট করবে। অ্যান্ড এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে আমরা জানি এটার মধ্যে আছে অ্যামোনিয়া গ্যাস আছে আর ওয়াটার আছে। এখন এই ওয়াটারটা এখান থেকে আর বের হবে না, এখানে এইটা থেকে আস্তে আস্তে এদিকে অ্যামোনিয়া গ্যাস বের হয়ে আসার মানে বের হয়ে আসতে থাকবে আর কি, এইটুকু এভাবে। সো এইখান থেকে আমরা পাচ্ছি HCl গ্যাস, আর এই পাশ থেকে আমরা পাচ্ছি অ্যামোনিয়া গ্যাস। মানে এখানে এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ভেপার ফর্মই হচ্ছে অ্যামোনিয়া, মানে এটার থেকে মানে এটার পানিটা থেকে যায়, আর এই যে আগে যেটা আমরা মিক্স করছিলাম সেইটা আবার ওইখান থেকে বের হয়ে আসে। সবাই কি একটু বুঝছো? কারো কোনো কোশ্চেন আছে? আর খাতায় তুলছো সবাই এটা? রুবাইয়া তুমি কি বুঝতেছো? আচ্ছা, সো এখানে এভাবে দুইটা সাইড থেকেই এই ডিফিউশনের জন্য আমাদের এই যে আমরা যেটা নিয়ে ডিসকাস করতেছি ডিফিউশনের জন্য বোথ সাইড থেকেই গ্যাসগুলো আস্তে আস্তে মানে তোমার সব জায়গায় ছড়িয়ে পড়তে থাকবে আর কি। এখন তুমি একটু মনে করে দেখো, আমরা যখন ডিফিউশন পড়ছিলাম, আমি একটু এই জায়গাটা ক্লিয়ার করি দাঁড়াও। আমরা যখন ডিফিউশন পড়ছিলাম, আমরা ডিফিউশনের একটা ফর্মুলা দেখছিলাম, গ্রাহামস ডিফিউশন ল, গ্রাহামের ব্যাপন সূত্র। সেখানে আমাদেরকে বলা ছিল যে ডিফিউশন রেট অফ ডিফিউশন এটা হচ্ছে আমাদের একটা গ্যাসের, কারণ গ্যাস বা যে কোনো একটা ম্যাটেরিয়ালের মলিকুলার ম্যাস যত তার স্কোয়ার রুটের ইনভার্সলি প্রপোর্শনাল। ইনভার্সলি প্রপোর্শনালের বাংলা হচ্ছে ব্যস্তানুপাতিক, মানে সমানুপাতিকের উল্টা হচ্ছে ব্যস্তানুপাতিক, ঠিক আছে? সো রেট অফ ডিফিউশন বা ব্যাপন হার, এই ব্যাপারটা তোমার আণবিক ভর বা মলিকুলার ম্যাসের স্কোয়ার রুটের ব্যস্তানুপাতিক, মানে 1/√m এর সমানুপাতিক বা প্রপোর্শনাল। আর যদি তুমি এই 1/টা না বলতে চাও, তুমি জাস্ট বলবা যে এটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। ওকে, এইটা বুঝতে কারো কোনো প্রবলেম আছে? আমরা লাস্ট দিন গ্রাহামের যে ব্যাপন ল বা ডিফিউশন ল দেখছিলাম, সেটা হচ্ছে এটা। অ্যান্ড আমরা এটাও জানি যে কোনো একটা জিনিসের ডিফিউশন রেট মানে হচ্ছে সে 1 সেকেন্ড টাইমে কত ভলিউমে ডিফিউশন হয়, মানে সে কত ভলিউমে ডিফিউজড হয়ে যায়। ওকে, সো এই রেট অফ ডিফিউশন হচ্ছে V/T। ওকে, এইটুক সবাই বুঝছো? এখন আমরা একটু খেয়াল করি যে আমাদের একটা জিনিসের ভলিউম কিভাবে বের করতে হয়। ধরো এখানে আমার একটা সিলিন্ড্রিক্যাল এরকম একটা আছে, একটা সিলিন্ড্রিক্যাল শেপের অবজেক্ট, যেমন এই টিউবটা, এটা একটা সিলিন্ড্রিক্যাল শেপের অবজেক্ট, এটাকে বলা হয় একটা সিলিন্ডার। এখন এখানে আমরা যদি বলি যে এই যে সারফেস এরিয়াটা, এই সারফেস এরিয়াটা হচ্ছে এ, এই সারফেস এরিয়াটা হচ্ছে এ, আর এই যে সিলিন্ডারটা আছে তার হাইট হচ্ছে h, তাহলে তার ভলিউম কত? আমরা জানি ভলিউম হচ্ছে এরিয়া ইনটু হাইট, মানে ক্ষেত্রফল গুণ উচ্চতা। সো এখানে আমরা ভলিউম পাবো a ইনটু h। ওকে, সবার কি একটু ক্লিয়ার? কেউ বুঝো না এরকম আসো এটা? আচ্ছা, সো এইভাবে যদি আমরা ভলিউম বের করতে পারি, দেখো, সো আমরা ভলিউম বের করি এভাবে যে ক্ষেত্রফল গুণ উচ্চতা, এটাই হচ্ছে, বা এরিয়া মাল্টিপ্লাইড বাই হাইট, এটাই হচ্ছে আমাদের ভলিউম। এখন তুমি একটু খেয়াল করে দেখো, আমরা বলছিলাম যে রেট অফ ডিফিউশন
এটা হচ্ছে ভলিউম ডিভাইডেড বাই টাইম, ভলিউম ডিভাইডেড বাই টাইম। অ্যান্ড এই রেট অফ ডিফিউশন যার মলিকুলার ম্যাস বা আণবিক ভর বেশি তার ক্ষেত্রে কম। আমরা একটু দেখি যে এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের মলিকুলার ম্যাস কত বা আণবিক ভর কত। এটাকে এভাবে লেখা হয় ক্যাপিটাল এম দিয়ে আণবিক ভর অর মলিকুলার ম্যাস ইন্ডিকেট করা হয়। আর এটার নিচে আমরা যদি HCl লিখে দেই, এটা ইন্ডিকেট করে যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের অর HCl গ্যাসের আমার মলিকুলার ম্যাস অর আণবিক ভর কত। আচ্ছা, কেউ কি বলতে পারবে HCl গ্যাসের মলিকুলার ম্যাস কত? এনিওয়ান? আচ্ছা, সো কেউ যদি না পারো আমি এটা লিখে দিচ্ছি। দেখো হাইড্রোজেনের ম্যাস কত আমরা জানি, হাইড্রোজেনের ম্যাস হচ্ছে 1। আর আচ্ছা, কেউ কি কিছু বলতে চাচ্ছিল? ভাইয়া 36.5। হ্যাঁ হ্যাঁ, 36.5, গুড। হাইড্রোজেনের হচ্ছে 1 আর ক্লোরিনের হচ্ছে 35.5। এটাও মনে রাখবা, এটা বক্স করে রাখো যে এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। ওকে, ক্লোরিনেরটা 35.5। এটা আমরা যখন এই কেমিস্ট্রি চ্যাপ্টার 6 পড়বো আমরা আরও ডিটেলসে শিখবো। আচ্ছা, এখন HCl এর জন্য মলিকুলার ম্যাস হচ্ছে 1 প্লাস 35.5 উইচ ইজ 36.5। ওকে, সো আই হোপ সবাই এইটুক বুঝছো। অ্যান্ড আমরা এবার মলিকুলার ম্যাস অফ অ্যামোনিয়া বের করব। মলিকুলার ম্যাস অফ অ্যামোনিয়া, নাইট্রোজেনের ম্যাস হচ্ছে 14 কারণ ওর অ্যাটমিক নাম্বার হচ্ছে 7 টাইমস 2 14। বাট এটা নট অলওয়েজ ডাবল হয়, সবসময় ডাবল হয় না, কিছু কিছু সময়, ম্যাক্সিমাম টাইমে ডাবল হয়, কিছু কিছু সময় একটু চেঞ্জ দেখা যায়। 14 প্লাস হাইড্রোজেন আছে 3টা, সো এক একটা হাইড্রোজেনের ম্যাস হচ্ছে 1 বা ভর হচ্ছে 1, আর এটার সাথে 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম, সো এখান থেকে আমরা পাবো 17। ওকে, সবাই কি এটা বুঝছো? লিহান বুঝতে পারছো এটা? আচ্ছা, তরি তুমি কি বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, আচ্ছা, সো এখানে আমরা দেখতেছি যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মলিকুলার ম্যাস আর আণবিক ভর হচ্ছে একটু বেশি আর অ্যামোনিয়ারটা কম। আচ্ছা, সো এখান থেকে তুমি কি আইডিয়া নিতে পারো যে কে বেশি দ্রুত ডিফিউশন হবে, কার বেশি দ্রুত ডিফিউশন হবে বা কার ব্যাপনটা তাড়াতাড়ি হবে, কে বেশি ফাস্ট মুভ করবে? কেউ কি বলতে পারবা? অ্যামোনিয়া গ্যাস। হ্যাঁ, অ্যামোনিয়া গ্যাস, কারণ অ্যামোনিয়া গ্যাসের মলিকুলার ম্যাস হচ্ছে কম আর আণবিক ভর হচ্ছে কম, ও হচ্ছে একটু হালকা, এর জন্য ওর তোমার নড়াচড়া করার ক্যাপাবিলিটি বেশি। এখন এই অ্যামোনিয়া গ্যাস, তার মানে আমরা এখানে দেখো একটা জিনিস বুঝতে পারতেছি যে এই গ্যাসটা এদিকে যাচ্ছে আর এই অ্যামোনিয়া গ্যাসটা এদিকে আসতেছে, সো ওরা ডেফিনেটলি কোনো একটা জায়গায় মিট করবে। এখন অ্যামোনিয়া গ্যাস যেহেতু ফাস্ট মুভ করে আর এই হাইড্রোক্লোরিক অ্যাসিড গ্যাস যেহেতু স্লোলি মুভ করে, সো ওরা এমন একটা জায়গায় মিট করবে যেটা এই হাইড্রোক্লোরিক অ্যাসিড গ্যাসের কাছে, যেটা হাইড্রোক্লোরিক অ্যাসিড গ্যাসের কাছে। কারণ তুমি চিন্তা করো, হাইড্রোক্লোরিক গ্যাস হচ্ছে একটু ভারী, ঠিক আছে, একটু হেভি, সো ও এখান থেকে এই পর্যন্ত আসতে ওর যে টাইম লাগবে ততক্ষণে এই অ্যামোনিয়া গ্যাসটা এখান থেকে এই পর্যন্ত আসতে একই টাইম নেবে, মানে ও অনেক ফাস্ট, ও এর জন্য অনেক বেশি লেংথ বা অনেক বেশি ডিস্টেন্স ক্রস করে আসছে। সো আমাদের কমন সেন্স অ্যান্ড আমাদের ইনটিউশন বোথ এইটাই সাজেস্ট করে যে এই যেইখানে আমরা এই দুইটাকে মিট করতে দেখব সেটা ডেফিনেটলি হাইড্রোক্লোরিক অ্যাসিড গ্যাসের কাছাকাছি হবে। ওকে, কারো কোনো কোশ্চেন এখানে? সবাই কি বুঝতে পারছো? আচ্ছা, সো এখানে আমাদের এই হাইড্রোক্লোরিক অ্যাসিড দের কাছাকাছি একটা জায়গায় আমরা এই দুইটাকে মিট করতে দেখব। আচ্ছা, এখন তুমি একটু চিন্তা করো যে এখানে আমরা যদি এই দুইটাকে মিক্স হইতে দেখি তখন কি হবে?
আমি এই জায়গাটা একটু ক্লিয়ার করি। এই দুইটা গ্যাস যদি এখানে মিক্স হয় তাহলে ডেফিনেটলি তাদের মধ্যে একটা রিয়াকশন হবে। আমাদের এই সাইড থেকে আসতেছে HCl গ্যাস, রিয়াকশনটা কীরকম হবে দেখো, যেখানে মিট করবে আর কি HCl গ্যাস, আর এই পাশ থেকে আমরা পাচ্ছি অ্যামোনিয়া গ্যাস, অ্যান্ড এখান থেকে এই দুইটা রিয়াক্ট করে আমরা যেই কম্পাউন্ডটা পাবো সেটা হচ্ছে NH4Cl। তোমরা অলরেডি এটার নাম জানো, আমি লিখে দিছি, সেটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। সো এখানে এই যে এই জায়গাটা একটু হোয়াইট কালার দিয়ে আমি দেখাচ্ছি, এরকম। এখানে তার মানে অ্যামোনিয়াম ক্লোরাইড প্রডিউস হবে, এটা অ্যামোনিয়াম কালার প্রডিউস হবে। অ্যান্ড আমি এটাকে কেন হোয়াইট কালার দিয়ে দেখালাম, কারণ এই HCl আর NH3 অ্যাড হয়ে এই অ্যামোনিয়াম ক্লোরাইড গ্যাস প্রডিউস হয়, অ্যান্ড এই অ্যামোনিয়াম ক্লোরাইড হচ্ছে হোয়াইট স্মোক, মানে এটা হচ্ছে সাদা ধোঁয়া, হোয়াইট স্মোক বা বাংলায় লিখলে সাদা ধোঁয়া। সো এখানে তুমি এই দুইটা যখন মিট হবে তুমি গ্লাস টিউবের মধ্যে দেখবা ওই জায়গাটায় সাদা ধোঁয়া প্রডিউস হচ্ছে। সো তুমি যদি একটা এক্সপেরিমেন্ট করো, তুমি একটা গ্লাস টিউব নিলা এরকম 30 সেন্টি, নট নেসেসারিলি এই লেংথের, এইটা আমি নিচ্ছি যখন ম্যাথ করব তখন লাগবে। আমরা যে কোনো একটা গ্লাস টিউব নিব, অ্যান্ড দেন এক পাশে এরকম HCl ভিজানো একটা কাপড় রাখবো, আর আরেক পাশে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ভিজানো একটা কাপড় রাখবো। তুমি দেখবা কিছুক্ষণ পর হাইড্রোক্লোরিক অ্যাসিডের গ্যাসের কাছাকাছি একটা জায়গায় অ্যামোনিয়াম মানে তুমি সাদা ধোঁয়া দেখতে পাচ্ছ। সো এটাই ইন্ডিকেট করে যে এখানে যেহেতু এই সাদা ধোঁয়াটা আমরা HCl এর কাছাকাছি দেখতে পাচ্ছি, সো এটা ইন্ডিকেট করে যে আসলে গ্রাহামের যে ব্যাপন বা ডিফিউশন ল, এটা অ্যাকচুয়ালি কারেক্ট। সে অ্যাকচুয়ালি ঠিক কথাই বলছে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড গ্যাস হচ্ছে স্লো হবে বিকজ তার মলিকুলার ম্যাস হচ্ছে বেশি, আর অ্যামোনিয়া গ্যাসটা ফাস্ট হবে কারণ তার মলিকুলার ম্যাস হচ্ছে কম। ওকে, সো এখানে আমরা চাইলে এটাও বের করতে পারি যে সে কত ডিস্টেন্সে এটা এই হোয়াইট স্মোকটা ফর্ম হবে, মানে এটা যদি 1 সেন্টিমিটার হয় আমরা এটা বের করতে পারবো। এখন এইটাই আমরা বের করব গ্রাহামস ডিফিউশন ল ইউজ করে। সো আমি এই জায়গাটা একটু ক্লিয়ার করে ফেলি আগে। আমরা জানি যে এখানে অ্যামোনিয়াম ক্লোরাইডের হোয়াইট স্মোক ক্রিয়েট হবে, বাট এখানে ম্যাথ প্রবলেমগুলো যেভাবে আসে, আচ্ছা আমাদের ক্লাসের আর 90 সেকেন্ডস আছে, এরপর এটা কাট হয়ে যাবে কারণ আজকে ক্লাসটা আমি 8টার আগে স্টার্ট করছিলাম। সো এটা যদি শেষ হয়ে যায় 40 মিনিট পর সবাই একটু আবার কানেক্ট করবা, আর 1 মিনিট আছে। আচ্ছা, সো এখানে এই হোয়াইট স্মোক ক্রিয়েট হবে। এখন আমাকে ম্যাথে জিজ্ঞেস করবে যে আচ্ছা এই হোয়াইট স্মোকটা HCl থেকে কত ডিস্টেন্সে ক্রিয়েট হচ্ছে, কত সেন্টিমিটার দূরে, অথবা এটা অ্যামোনিয়া গ্যাস থেকে কত সেন্টিমিটার দূরে ক্রিয়েট হচ্ছে। আমরা যেহেতু এটাকে x ধরছি, দেখো আমরা যেহেতু এখানে এটাকে বলছি 35 সেন্টিমিটার, সো এই ডিস্টেন্সটা ডেফিনেটলি 35 মাইনাস x সেন্টিমিটার। ওকে, আচ্ছা আমাদের ক্লাসটা এখানে আমরা শেষ করে দিচ্ছি। আচ্ছা এখন সো এখান থেকে আমরা দেখলাম যে কিভাবে আমরা এখান থেকে ধরে নিলাম যে এই অ্যামোনিয়াম ক্লোরাইড গ্যাস এটা লেফট সাইড থেকে x সেন্টিমিটার আর রাইট সাইড থেকে তার মানে 35 মাইনাস x সেন্টিমিটার ডিস্টেন্সে ক্রিয়েট হচ্ছে। সো আমরা এখন এটা বের করতে যাচ্ছি যে এই ডিস্টেন্সটা কত। এখন দেখো আমরা এই যে আমাদের যে গ্লাস টিউবটা ছিল, এটা এখানে এই যে হোয়াইট কালার করে দিচ্ছি, এই গ্লাস টিউবের এই যে এরিয়াটা, সারফেস এরিয়াটা আমরা ধরলাম এই সারফেস এরিয়াটা হচ্ছে A। ওকে, তাহলে আমরা কি এটা বলতে পারি যে এই সারফেস এরিয়াটাও A এই পাশে? ডেফিনেটলি, কারণ একটা গ্লাস টিউব একদমই সিলিন্ড্রিক্যাল হয়। সো যদি অন্য শেপের হতো তখন আবার বলতে পারতাম না। আমরা এখানে একটা রাইট সার্কুলার সিলিন্ডার নিছি, মানে একটা এমন একটা সিলিন্ডার নিছি যার এই সাইড আর এই সাইডের এরিয়া সেম A। ওকে, আমরা ধরে নিলাম যে ওর এরিয়া হচ্ছে A।
ওকে, আচ্ছা এখন তুমি একটু চিন্তা করো তো যে আমরা যদি এই ভলিউমটার কথা চিন্তা করি, এই যে এই ভলিউমটা, এই যে গ্রিন কালার দিয়ে যেটা দেখাচ্ছে, এই ভলিউমটা কতটুক কেউ কি বলতে পারবা? মানে HCl গ্যাস কতটুক যতটুক ট্রাভেল করছে সেই ভলিউমটা কতটুক? এনিওয়ান? দেখো ভলিউমের ফর্মুলা কি ছিল? আমরা জানি যে ভলিউম হচ্ছে তোমার এরিয়া ইনটু হাইট বা এরিয়া ইনটু লেংথ। সো এখানে আমার এরিয়া হচ্ছে এ আর লেংথ হচ্ছে কত? এই যে আমরা এখানে লিখে রাখছি এক্স, এই এক্স হচ্ছে আমাদের লেংথ। সো আমরা যদি এই এর সাথে এক্স মাল্টিপ্লাই করি তাহলে আমরা এই HCl গ্যাস কতটুক ট্রাভেল করছে সেটা, কতটুক ডিস্টেন্স ট্রাভেল করছে সেটা বের করতে পারবো। এটা হবে এ টাইমস এক্স। সবাইকে এটা বুঝছো? কারো কোনো কনফিউশন আছে? কনফিউশন থাকলে অবশ্যই বলবা, আদারওয়াইজ পরে কিন্তু তুমি ম্যাথগুলো বুঝতে পারবে না। অ্যান্ড ভলিউম অফ অ্যামোনিয়া গ্যাস NH3, এটাতেও দেখো ওর এরিয়া হচ্ছে এ আর ওর লেংথ হচ্ছে 35 মাইনাস এক্স, 35 মাইনাস এক্স। আচ্ছা এটা আমি এই কালার দিয়ে লিখি, এটা হবে 35 মাইনাস এক্স। ওকে, আচ্ছা অ্যান্ড এই দুইটা গ্যাস এখানে মিট করতেছে, দ্যাট মিনস এই গ্যাসটারও এইখানে আসতে যতটুক টাইম লাগছে এই গ্যাসটারও এখানে আসতে ঠিক ততটুক টাইমই লাগছে। বাট অ্যামোনিয়া গ্যাসের ডিফিউশন রেট বেশি দেখে, মানে তার মলিকুলার ম্যাস কম, মানে আণবিক ভর কম, অ্যান্ড ডিফিউশন রেট বেশি দেখে এটা একটু ওই সেম টাইমেই অনেক বেশি সামনে চলে আসছে আর কি। সো এই টাইমটাও টি, এই টাইমটাও টি, দুইটারই টাইম লাগছে সেম, বাট একজন অনেক বেশি এরিয়া চলে আসছে আর একজন অনেক কম। এই VNH3 হচ্ছে এই যে এই ভলিউমটা, বুঝছো? এখন দেখো এখানে আমাদেরকে, আমরা জানি যে ডিফিউশনের যে গ্রাহামের যে ফর্মুলা সেটা ছিল রেট অফ ডিফিউশন, আমরা রেট অফ ডিফিউশনকে আর দিয়ে লিখতে পারি, ক্যাপিটাল আর। এটা হচ্ছে ভি ডিভাইডেড বাই টি, ভলিউম ডিভাইডেড বাই টাইম। অ্যান্ড আমরা এটাও জানি যে রেট অফ ডিফিউশন এটা হচ্ছে কোনো একটা গ্যাসের মলিকুলার ম্যাসের স্কোয়ার রুটের ব্যস্তানুপাতিক বা ইনভার্সলি প্রপোর্শনাল। ওকে, সো আমি এখানে এই লেংথটা বের করার জন্য এই কাজটা করতে পারি যে আমরা তো জানি যে এই রেট অফ ডিফিউশন হচ্ছে এরকম, যার মলিকুলার ম্যাস বেশি তার রেট অফ ডিফিউশন কম, যার মলিকুলার ম্যাস কম বা আণবিক ভর কম, মানে যে হালকা, তার ডিফিউশন রেটটা বেশি। সো আমরা এখান থেকে দেখো এভাবে লিখতে পারবো যে রেট অফ HCl gas divided by rate of ammonia gas, this is equal to square root of আমরা এভাবে লিখতে পারবো যে 1 by square root of molecular mass of HCl divided by 1 by square root of molecular mass of NH3 বা আণবিক ভর অফ অ্যামোনিয়া। এটা বুঝতে কারো কোনো প্রবলেম আছে? এই লাইনটা এখানে আমি যে টুক লিখছি, এই যে এটা, সবাই এইটুক বুঝছো? কারো কোনো কনফিউশন থাকলে অবশ্যই জিজ্ঞেস করবো। আচ্ছা, সো আমরা এইটাকে আমরা একটু নিচে নামাই। দেখো এখান থেকে ফার্দার লিখতে পারবো rate of HCl, rate of diffusion of HCl divided by rate of NH3 is equal to square root of MNH3 divided by MHCl is equal to square root of MNH3, আমরা এটা বের করছিলাম 17 and HCl হচ্ছে 36.5।
অ্যান্ড আমরা যদি এটা ক্যালকুলেট করি, ক্যালকুলেট করলে আসবে, সবাই একটু ক্যালকুলেট করে দেখো, এটা ক্যালকুলেট করলে আসবে 0.6825, 0.6825। আচ্ছা, এখন এখান থেকে দেখো যে আমরা এই RHCl সমান কত লিখতে পারি। আমরা জানি রেট অফ ডিফিউশন, এখানে দেখো V ডিভাইডেড বাই T। সো রেট অফ HCl হচ্ছে VHCl, মানে ভলিউম ট্রাভেলড বাই অর ভলিউম ডিফিউজড বাই HCl ডিভাইডেড বাই টাইম ডিভাইডেড বাই RNH3, এটা হচ্ছে ভলিউম অফ NH3 ডিভাইডেড বাই টাইম ইজ ইকুয়াল টু 0.6825। কারো কোনো কোশ্চেন আছে এখানে? আচ্ছা, এখন এখানে এই টি আর এই টি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, আর আমরা এখান থেকে পাচ্ছি VHCl ডিভাইডেড বাই VNH3 ইজ ইকুয়াল টু 0.6825। অ্যান্ড এই VHCl, আমাদের এই VHCl হচ্ছে A টাইমস X, সো VHCl হচ্ছে A টাইমস X ডিভাইডেড বাই আমাদের এই VNH3, এটা হচ্ছে A টাইমস 35 মাইনাস X, সো এখানে হবে A টাইমস 35 মাইনাস X ইজ ইকুয়াল টু 0.6825। অ্যান্ড আমরা এই A আর A ক্যান্সেল করে দিতে পারি, অ্যান্ড এখান থেকে আমরা যদি এটা সলভ করি, X ইজ ইকুয়াল টু 35 মাইনাস X টাইমস 0.6825। আমরা যদি এখান থেকে X এর ভ্যালুটা বের করি তাহলে আমাদের অ্যান্সার ডান। ওকে, সো এখান থেকে আমরা, তুমি যদি একটু ক্যালকুলেট করো, X এর ভ্যালু আসবে 35 ইন্টু 0.6825 ডিভাইডেড বাই 1 প্লাস 0.6825, which is X এর ভ্যালু আসবে 14.198 সেন্টিমিটার। সো আমরা এখান থেকে ফাইনালি কনক্লুড করে লিখতে পারি দ্য অ্যামোনিয়াম ক্লোরাইড হোয়াইট স্মোক বা অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া will form at a distance of, মানে আমরা আগে থেকেই এটা ক্যালকুলেট করে লিখতে পারবো, অ্যান্ড দেন তুমি এক্সপেরিমেন্ট করেও দেখবা এটা একদম পারফেক্টলি, একদম পুরোপুরি পারফেক্ট না, বাট দেখবা যে কাছাকাছি এরকম ভ্যালুতেই এটা ক্রিয়েট হচ্ছে, এরকম একটা ডিস্টেন্সে। দ্য অ্যামোনিয়াম ক্লোরাইড হোয়াইট স্মোক উইল ফর্ম অ্যাট এ ডিস্টেন্স অফ 14.198 সেন্টিমিটার from left end, অ্যান্ড তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে এই সাইড থেকে এটা কত ডিস্টেন্সে, এই সাইড থেকে, সেটা হচ্ছে কি 35 মাইনাস এক্স, সো এটা হবে অ্যান্ড 35 মাইনাস 14.198 সেন্টিমিটার ফ্রম রাইট এন্ড। সো এইভাবে আমরা ডিফিউশন ল দিয়ে রিলেটেড এই ম্যাথগুলো পাবো, সলভ করবো। সবাই একটু ওভারঅল পুরো প্রসেসটা একটু দেখো। আমরা এখানে কি করলাম, আমরা এখানে ফার্স্টে অ্যাজিউম করে নিলাম যে এই হোয়াইট স্মোকটা লেফট সাইড থেকে এক্স ডিস্টেন্সে আর রাইট সাইড থেকে তাহলে 35 মাইনাস এক্স ডিস্টেন্সে ক্রিয়েট হচ্ছে। দেন আমরা ডিফিউশন লয়ের এইটা কাজে লাগালাম যে আর ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1 বাই স্কোয়ার রুট অফ এম। সেখান থেকে আমরা লিখতে পারি RHCl বাই RNH3 ইজ ইকুয়াল টু 1 বাই স্কোয়ার রুট অফ MHCl ডিভাইডেড বাই 1 বাই স্কোয়ার রুট অফ MNH3। ওকে, অ্যান্ড আমরা এটাও জানি যে রেট অফ ডিফিউশন মানে হচ্ছে ভলিউম ওভার টাইম। সো আমাদের এই VHCl হচ্ছে AX, VNH3 হচ্ছে A ইন্টু 35 মাইনাস এক্স। যেহেতু টাইম সেম, টাইমটা কেটে যাচ্ছে, অ্যান্ড আমরা দেন এই ভ্যালুগুলো পুট করলাম, দেন আমরা এখান থেকে এক্স এর ভ্যালুটা পেলাম। এটা কে বুঝো নাই আমাকে একটু বলো তো। আদিশা বুঝতে পারছো এটা? আচ্ছা, কারো কি এখানে প্রবলেম আছে কোনো?
নুজাত তুমি বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, সো আমরা এইটা সবাই একটু খাতায় তুলে নাও, আমি একটু লিখে দিচ্ছি। হ্যাঁ, সবাই একটু খাতায় তুলো, দেন আমরা এরপরে আরেকটা ম্যাথ করাবো। দেন আমি তোমাদেরকে আজকে এই আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে ওইখানে আমি তোমাদেরকে প্রায় 6-7টা ম্যাথ হোমওয়ার্ক হিসেবে দিয়ে দেবো, ওইগুলো সবার করে আজকে সাবমিট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা এর পরের ম্যাথে চলে যাই। সো আমরা এখান থেকে ডিফিউশনের আইডিয়াও বুঝলাম, অ্যান্ড আমরা এখানে একটা ম্যাথও দেখলাম। অ্যান্ড এই যে এক্সপেরিমেন্টের কথা আমরা বললাম, যে অ্যামোনিয়া আর HCl অ্যাসিডের এই যে এক্সপেরিমেন্টটা, এটা তোমার বইয়ে আছে, তুমি এটা তোমার বইয়ে দেখবা 22 নাম্বার পেজে এটা পাবা, ঠিক আছে? এটা হচ্ছে 22 নাম্বার পেজে দেখবা যে এক্সপেরিমেন্ট 3-তে এই এক্সপেরিমেন্টের কথা বলা হয়েছে, ঠিক আছে? বাট এখানে ম্যাথমেটিক্যালি এটা কিছু করে নাই, জাস্ট আইডিয়া দিছে। আর তোমার এমসিকিউতেও আসলে তুমি যাতে বলতে পারো কে বেশি এই মানে ডিফিউশনের পর কে বেশি দ্রুত যাবে বা কোথায় হোয়াইট স্মোকটা ক্রিয়েট হবে, এটা এখন থেকে তুমি বলতে পারবা। আচ্ছা, আমরা এখন এর পরের ম্যাথ দেখব। দেখো, আচ্ছা, এখানে আমরা একটু লিখে রাখতেছি যে এখানে আমাদেরকে বললো যে দ্য ডিফিউশন, সবাই একটু কোশ্চেনটা তুলো। ডিফিউশন রেট বাংলা হচ্ছে ব্যাপন হার। দ্য ডিফিউশন রেট অফ অ্যামোনিয়া গ্যাসের ব্যাপন হার আচ্ছা, এখানে অ্যামোনিয়া গ্যাসটা একটু মুছে দাও। এখানে লেখো দ্য ডিফিউশন রেট অফ অ্যান আননোন গ্যাস, একটি অজানা গ্যাসের ব্যাপন হার, অ্যান আননোন গ্যাস ইজ 2.92 times of ammonia gas. The diffusion rate of an unknown gas is 2.92 times of ammonia gas. একটি অজানা গ্যাসের মানে এই গ্যাসটা কি আমরা জানি না, সেই গ্যাসটার ব্যাপন হার অ্যামোনিয়া গ্যাসের 2.92 গুণ, ঠিক আছে? সো এখন আমাদেরকে এখানে খুব সিম্পল একটা কোশ্চেন করা হয়েছে। এটা হচ্ছে what is the molecular mass of the unknown gas, অজানা যে গ্যাসটা আছে তার আণবিক ভর বা মলিকুলার ম্যাস কত। সো এটা গ্রাহামস ডিফিউশন লয়ের ম্যাথ ডেফিনেটলি। সো আমরা জানি যে ডিফিউশন রেট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু স্কোয়ার রুট অফ molecular mass. R is inversely proportional to square root of m. So diffusion rate of এই যে unknown গ্যাসটা আমরা ধরলাম এই unknown গ্যাসটা হচ্ছে x. So R of x divided by R of ammonia, this will be equal to square root of MnH3 divided by square root of mx. কারো কি এটা বুঝতে কোনো প্রবলেম আছে? আচ্ছা, এখন এখানে আমাদেরকে বলে দিচ্ছে ডিফিউশন রেট অফ আননোন গ্যাস ইজ 2.92 টাইমস অফ NH3 গ্যাস। দ্যাট মিনস ওরা বলতেছে যে এই আননোন গ্যাসের যে ডিফিউশন রেট বা ব্যাপন হার Rx, এটা NH3 গ্যাসের যে ডিফিউশন রেট বা ব্যাপন হার তার 2.92 টাইমস। সো এখান থেকে আমরা বলতে পারি যে Rx ডিভাইডেড বাই RNH3 ইজ 2.92। সো এই ভ্যালুটা কত তাহলে? 2.92। ওকে, আচ্ছা, এখান থেকে দেখো স্কোয়ার রুট অফ NH3 গ্যাসের মলিকুলার ম্যাস আমরা একটু আগে বের করে আসছিলাম, যেটা হচ্ছে 17।
সো এখানে 17 লিখলাম আর নিচে স্কোয়ার রুট অফ এম এক্স। সো আমরা এখান থেকে লিখতে পারি স্কোয়ার রুট অফ এম এক্স ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ 17 ডিভাইডেড বাই 2.92। সো এম এক্স ইজ ইকুয়াল টু বোথ সাইডে আমরা স্কোয়ার করে দিচ্ছি। সো দিস উইল বি 17 ডিভাইডেড বাই 2.92 হোল স্কোয়ার। অ্যান্ড এটা কত আসে আমরা একটু ক্যালকুলেট করি। 17 ডিভাইডেড বাই 2.92 স্কোয়ার ইজ 1.99 which is approximately 2। ওকে, একদম পারফেক্ট তো আসবে না, সো একটু এখানে আমাদের অ্যাপ্রক্সিমেট করতে হবে। সো এখান থেকে আমরা পাচ্ছি 2। আচ্ছা, কেউ আমাকে বলো তো কোন গ্যাসের মলিকুলার ম্যাস 2? এনিওয়ান? ভাইয়া হাইড্রোজেন গ্যাস। হাইড্রোজেন গ্যাস। সো এখানে আমাদের এই হাইড্রোজেন গ্যাসের মলিকুলার ম্যাস হচ্ছে 2। সো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি তার মানে এক্স গ্যাসটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস, ঠিক আছে? আর এই 2 হচ্ছে আমাদের অ্যান্সার। সো এটা খুব সিম্পল একটা ম্যাথ ছিল। এবার আমরা এর পরের ম্যাথটা দেখব। দেখো, আর আমাদের যদি ওই ডিস্টেন্স বের করার ম্যাথ আসে ওইটা তো আগে এসে আমরা দেখেই আসছি, ওইভাবেই করতে হবে। এখন এরপরে আমরা যে ম্যাথটা দেখব সেটা হচ্ছে এটা লেখো ম্যাথ নাম্বার 3। এটা ম্যাথ 3। ম্যাথ 3তে আচ্ছা, ম্যাথ 3 এর আগে আমরা একটা জিনিস একটু পড়ে নিব। এটা অ্যাকচুয়ালি আমার পড়ানোর চেয়েও তোমরা নিজেরা যদি পড়ে নাও তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। দেখো, ইফিউশন একটা প্রসেস। এই প্রসেসটা হচ্ছে ডিফিউশনের মতোই। সবাই একটু বইতে পেজ নাম্বার, দাঁড়াও একটু পিডিএফটা বের করে নিয়ে দাও। সবাই একটু বইতে 24 নাম্বার পেজ দেখো। 24 নাম্বার পেজে দেখবা যে ইফিউশন বলতে একটা প্রসেস আছে। ইফিউশনের বাংলা হচ্ছে নিঃসরণ। আর এই ইফিউশন বা নিঃসরণ অ্যাকচুয়ালি ডিফিউশনের মতোই একটা প্রসেস, মানে একদম সেমই, জাস্ট একটু ডিফারেন্স আছে। এই ডিফারেন্সটা হচ্ছে, ধরো আমাদের কাছে এখানে যদি একটা বেলুন থাকে, অ্যান্ড এই বেলুনটার মধ্যে এরকম গ্যাস আছে, ওকে, হিলিয়াম গ্যাস। এখন তুমি যদি এই বেলুনটাতে কোনো একটা জায়গায় একটা হোল ক্রিয়েট করো, দেখবে কি সাথে খুব দ্রুত এই গ্যাসগুলো এখান থেকে কি বের হয়ে চলে আসতেছে। মানে এখানে যেটা হয়, এই প্রসেসটাকেই বলা হয় ইফিউশন। মানে এখানে আমরা দেখব যে খুব দ্রুত এই গ্যাসগুলো এখান থেকে বের হয়ে চলে আসতেছে খুব তাড়াতাড়ি। বা ধরো একটা গ্যাস সিলিন্ডার যদি থাকে, আমাদের কাছে যদি একটা গ্যাস সিলিন্ডার থাকে, সেই গ্যাস সিলিন্ডারটা যদি লিক হয় কোনো একটা জায়গায়, সেখান থেকে ওই গ্যাসটা কি খুব দ্রুত ওই যে পোর্টটা বা ওই যে হোলটা, সেই হোলটা দিয়ে খুব দ্রুত বের হয়ে চারদিকে ছড়িয়ে যায়, ঠিক আছে? সো এই প্রসেসটাকেই বলা হয় ইফিউশন হচ্ছে মানে ডিফিউশন, বাট এখানে যেটা থাকবে যে পুরা গ্যাসটা একটা স্মল টাইনি একটা হোল দিয়ে খুব হাই প্রেসারে বের হয়ে যাবে, ঠিক আছে? সো এইটাই হচ্ছে আমাদের এই প্রসেসটাই হচ্ছে ইফিউশন। একটা টাইনি হোল বা একটা পোর দিয়ে এই পুরা গ্যাসটা খুব দ্রুত হাই প্রেসারে বের হয়ে যাবে। দেখো এখানে এটা হওয়ার কারণ হচ্ছে এই বেলুনের মধ্যে আমার প্রেসারটা অনেক হাই থাকে আর বাইরে প্রেসারটা কম, সো ও হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে খুব দ্রুত বের হয়ে যায়। আর ডিফিউশন হচ্ছে খুব আস্তে ধীরে হয়। মানে একটা জায়গায় আমি একটু ধরো একটা জায়গায় এরকম একটু একটা পানির মধ্যে এক ফোঁটা কালার ফেললাম, এটা আস্তে আস্তে এরকম চারদিকে ছড়াই গেল। বাট ইফিউশন এটা খুবই ফাস্ট একটা প্রসেস, খুব দ্রুত হয়, ঠিক আছে? তো এই প্রসেসটাই হচ্ছে ইফিউশন। তোমরা বইতে একটু 24 নাম্বার পেজটা সবাই রিডিং পড়ে নিবা। বাট আমি এখন ওই ম্যাথটা দেখাবো, কারণ তোমাদের আজকে যে অ্যাসাইনমেন্টগুলো দিব সেইগুলো করতে
গেলে এই ম্যাথগুলো যদি পারো তাহলে ওইগুলো ইজিলি করতে পারবা। আচ্ছা, এখানে আমাদের ম্যাথ নাম্বার 3 যেটা, ম্যাথ নাম্বার 3 তে বলা হয়েছে, ম্যাথ নাম্বার 3 এখানে বলছে যে এখানে এই কোশ্চেনটা এভাবে বলবো যে থ্রু আ টাইনি হোল, একটা সরু ছিদ্র দিয়ে, থ্রু আ টাইনি হোল, বাংলায় বলে একটি সরু ছিদ্র দিয়ে, সরু ছিদ্র দিয়ে, থ্রু আ টাইনি হোল, same volume of same volume of same volume of oxygen gas, এখানে দেখো same volume of oxygen gas and an unknown gas through a tiny hole, একটি সরু ছিদ্র দিয়ে, same volume মানে সমান আয়তন, সমান আয়তন, same volume of oxygen gas and an unknown gas, both oxygen gas and an unknown gas take 56 seconds and 80 seconds respectively to diffuse, sorry, to diffuse হবে না, to complete ইফিউশন। কারণ একটা টাইনি হলে আমরা জানি ডিফিউশনের জায়গায় ইফিউশন হয়, হুইচ ইজ আ কাইন্ড অফ ডিফিউশন, একটা স্পেশাল ডিফিউশন। সো একটা টাইনি হোল দিয়ে সেম ভলিউম অফ oxygen gas and an unknown gas take 56 seconds and 80 seconds respectively to complete effusion. ওকে, সো মানে এখানে একটা টাইনি হোল আছে কোন একটা ইসে এখানে, সো এটা দিয়ে আমরা যদি ধরো ভি মিটার কিউব ভলিউমের অক্সিজেন গ্যাস এখান থেকে যদি ইফিউশন হয়, সেটা টাইম নেয় 56 সেকেন্ডস, বাট ওই সেম অ্যামাউন্ট অফ আননোন গ্যাস যদি থাকে তাহলে তার টাইম লাগে 80 সেকেন্ডস। দ্যাট মিনস এখানে কেউ একজন বলো তো যে কার ডিফিউশন রেট বেশি, কোন গ্যাসটার ডিফিউশন রেট বেশি? অক্সিজেন, কারণ অক্সিজেনের টাইম লাগতেছে কম। আমরা জানি যে রেট অফ ডিফিউশন হচ্ছে ভি ডিভাইডেড বাই টি, দ্যাট মিনস ওদের দুইজনেরই যেহেতু ভলিউম সেম, সো টাইম যার বেশি লাগবে তার ডিফিউশন রেটটা কম, টাইম যত বেশি ডিফিউশন রেট তত কম, অ্যান্ড টাইম যত কম ডিফিউশন রেট তত বেশি। সো এখান থেকে আমরা বলতে পারি যে diffusion rate of oxygen gas is definitely higher than diffusion rate of unknown gas. এই unknown গ্যাসটা আমরা ধরলাম x। ওকে, সো এই আইডিয়াটুকু আমাদের আছে যে এখানে কার ডিফিউশন রেট বেশি কার কম। এখন আমাদেরকে এখানে যেটা বের করতে বলছে সেটা হচ্ছে, এই কোশ্চেনটাতে বের করতে বলছে যে হোয়াট ইজ দ্য মলিকুলার ম্যাস অফ দি আননোন গ্যাস, অজানা গ্যাসটির বা অজ্ঞাত এই যে অজানা যে গ্যাস, আননোন যে গ্যাসটা আছে তার মলিকুলার ম্যাস বা আণবিক ভর কত। হোয়াট ইজ দ্য মলিকুলার ম্যাস হোয়াট ইজ দ্য মলিকুলার ম্যাস অফ দি আননোন গ্যাস, আণবিক ভর কত। সো আমরা এখান থেকে জানি যে রেট অফ diffusion of oxygen divided by rate of diffusion of the unknown gas is equal to square root of molecular mass of x divided by molecular mass of oxygen. এই লাইনটা কার কার বুঝতে প্রবলেম আছে? সবাই বুঝছো এটা? আচ্ছা, এখন এখানে দেখো
আবার আমরা জানি যে রেট অফ ডিফিউশন এটা মানে হচ্ছে ভলিউম ডিভাইডেড বাই টাইম। সো ভলিউম অফ অক্সিজেন ডিভাইডেড বাই টাইম টেকেন বাই অক্সিজেন। আর এখানে রেট অফ এক্স হচ্ছে ভলিউম অফ দি আননোন গ্যাস ডিভাইডেড বাই টাইম টেকেন বাই দি আননোন গ্যাস, এটা লেখা যায়। সো আমরা মাঝখান দিয়ে এইটুকু আর না লিখলেও পারি। ওকে, সবাই বুঝছো এইটুক? আচ্ছা, এখন দেখো আমাদেরকে এখানে বলা ছিল যে সেম ভলিউম অফ অক্সিজেন, দ্যাট মিনস অক্সিজেন আর এই আননোন গ্যাসটার ভলিউম সেম। সো উই ক্যান রাইট ভলিউম অফ অক্সিজেন ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু ভলিউম অফ দি আননোন গ্যাস। সো এখান থেকে আমি এই ভলিউম অফ অক্সিজেন অ্যান্ড ভলিউম অফ আননোন গ্যাস এটা ক্যান্সেল করে দিতে পারি। সো এখান থেকে আমরা লিখতে পারবো time taken by the unknown gas divided by time taken by the oxygen is equal to square root of molecular mass of the unknown gas divided by molecular mass of oxygen. ওকে, এখন টাইম টেকেন বাই আননোন গ্যাস কত দেখো, আমি কোশ্চেনে লিখে আসছি, এটা হচ্ছে 80 সেকেন্ডস। সো এখানে 80 ডিভাইডেড বাই টাইম টেকেন বাই অক্সিজেন হচ্ছে 56 ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ molecular mass of unknown gas divided by molecular mass of oxygen কত, molecular mass of oxygen হচ্ছে 32। ওকে, সো এটা 32 অ্যান্ড আমরা দেন এখান থেকে ক্যালকুলেট করলে পাবো 80 ডিভাইডেড বাই 56 হোল স্কোয়ার ইন্টু 32 ইজ ইকুয়াল টু mx, অ্যান্ড এটা ক্যালকুলেট করলে আসবে কত আসে দেখো, 80 by 56 whole square into 32 which is 65.3. So এখান থেকে mx এর ভ্যালু আসতেছে 65.3। সো এটাই আমাদের অ্যান্সার। ওকে, সো সবার কি একটু ক্লিয়ার? কারো এটা বুঝতে কোনো ধরনের প্রবলেম আছে? আচ্ছা, আমি এখন একটু সামারাইজ করে দিই যাতে তোমরা এই আজকে যে ম্যাথগুলো হোমওয়ার্ক দিব সেগুলো ইজিলি করতে পারো। আমরা একটা এখানে সবার আগে দেখছি গ্রাহামস ডিফিউশন ল। আমরা এখানে সবার আগে দেখছি গ্রাহামস ডিফিউশন ল, অ্যান্ড এই ডিফিউশন ল বলে যে আর ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু স্কোয়ার রুট অফ এম। দেন 2 আর হচ্ছে অ্যাকচুয়ালি ভি ডিভাইডেড বাই টি যদি দুইটা ভলিউম সেম হয়। ইফ ভলিউমস আর সেম, দুইটা গ্যাসের ভলিউম যদি সেম হয় তাহলে আমরা বলতে পারবো R1 বাই R2 ফার্স্ট গ্যাসের রেট অফ ডিফিউশন ডিভাইডেড বাই সেকেন্ড গ্যাসের রেট অফ ডিফিউশন ইজ ইকুয়াল টু T2 বাই T1। এটা কোয়াইট লজিক্যাল যে যার টাইম যদি ভলিউম সেম হয় তখন যার টাইম কম লাগে তার ডিফিউশন রেট বেশি, যার টাইম বেশি লাগে তার ডিফিউশন রেট কম। এটা কীভাবে পেলাম? কারণ এই যে R1 বাই R2 ইজ ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই T1, দুইটা যেহেতু ভলিউম সেম তাই দুইটাই ভি কাটা T2 বাই T1 এভাবে আসছে। আচ্ছা, দেন 3 ইফ টাইম টেকেন ইজ সেম, if time taken are same তাহলে দেখো rate of diffusion of first gas divided by rate of diffusion of another second gas is equal to V1 by V2, যেটা আমরা ওই যে গ্লাস টিউবের যে ম্যাথটা সেটা করার সময় দেখে আসছি যে ভলিউম যার বেশি। আবার যদি ধরো দুইটার এরিয়া সেম হয় তখন এটা জাস্ট লেংথের উপর ডিপেন্ড করে যে কে কত লেংথ ক্রস করছে। যদি এরিয়া সেম হয়, আমি ওটা লিখতেছি একটু পরেরটায়। সো এটা কিভাবে আসছে যে আমরা জানি যে রেট অফ ডিফিউশন হচ্ছে অ্যাকচুয়ালি ভি বাই টি, সো V1 বাই টি ডিভাইডেড বাই V2 বাই টি। এখানে যেহেতু টাইম সেম তাই আমরা দুইটাকে টি দিয়ে লিখবো এবং এটাকে কেটে দিব। সো এটা আসবে V1 বাই V2। সবাইকে এটা বুঝতেছো? সো এইটা পেলাম। আর 4
4-এ আমরা পাচ্ছি যে ইফ টাইম টেকেন আর সেম অ্যান্ড এরিয়া ইজ সেম, এরিয়া বলতে আমরা ওই যে সাইডের এরিয়াটা বোঝাচ্ছি, এই যে এরকম দুইটা গ্যাসেরই এখানে আসতে টাইম একই লাগছে বাট এরিয়া সেম, সো তখন তাদের অ্যাকচুয়ালি লেংথ যার বেশি তারই ডিফিউশন রেটটা বেশি। সো এখান থেকে আমরা তখন লিখতে পারবো যে R1/R2 will be equal to distance traveled by the first gas divided by distance traveled by the second gas। এটা কিভাবে আসছে এটাও বুঝো যে আমরা জানি R1/R2 is equal to V1/V2 যদি ভলিউম টাইম টেকেনটা সেম হয় অ্যান্ড ভলিউম হচ্ছে অ্যাকচুয়ালি ক্রস এরিয়া ইন্টু ডিস্টেন্স, আবার এটাও কি এরিয়া ইন্টু ডিস্টেন্স অর লেংথ, এই এরিয়া কেটে যায়। সো এভাবে আমরা x1/x2 পাচ্ছি। সো এটাই ছিল আমাদের আজকে কেমিস্ট্রির ডিসকাশন। আমরা কেমিস্ট্রিতে ডিফিউশন অ্যান্ড ডিফিউশনের ম্যাথ বুঝলাম। সো তোমাদের জন্য বাসার যেটা টাস্ক হবে, আজকে আমি কিছু হোমওয়ার্ক দিয়ে দিব, এগুলো সলভ করবা। আর সবাই বইতে একটু রিডিং পড়তে হবে। তোমরা এই পুরো চ্যাপ্টারটা রিডিং পড়বা। আমাদের এই চ্যাপ্টারটা এখনও কিছু জিনিস বাকি আছে, বাট তোমরা যদি একটু রিডিং পড়ে নাও তোমাদেরকে বোঝাতে ইজি হবে। সো এই ফুল চ্যাপ্টারটা ফার্স্ট টু লাস্ট তোমরা একটু রিডিং পড়বা, ঠিক আছে? অ্যান্ড আমি আজকে কিছু অ্যাসাইনমেন্ট প্রবলেম দিয়ে দেবো, ওইগুলো আজকে সলভ করবো। সো আজকে আমাদের কেমিস্ট্রি ক্লাস এই পর্যন্তই। আমরা এখন জেনারেল ম্যাথ দেখবো। আমি এই ক্লাসটার আর 5 মিনিট বাকি আছে, বাট আমি এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা আবার একটু ক্লাসে জয়েন করো, ঠিক আছে? জেনারেল ম্যাথে আমরা সেই সেট অ্যান্ড ফাংশন আমরা লাস্ট দিন যেখানে শেষ করছিলাম তারপর থেকে দেখব। আমরা লাস্ট দিন ভেন ডায়াগ্রামের আইডিয়াটা দেখছিলাম। সো এখন আমরা দেখব সাবসেট, দেন প্রপার সাবসেট, এগুলো কি, ইকুইভ্যালেন্ট সেট এটসেট্রা। এগুলো খুবই শর্ট ডিসকাশন। আমরা জাস্ট আমাদের একটু আইডিয়া থাকলে এগুলো আমরা পারবো। আচ্ছা, সবাই কি দেখতেছো? আচ্ছা, আমাদের এখনো 2 জন আসে নাই, একটু ওয়েট করি। ফাতেমা আর জাইনাস আসে নাই। আচ্ছা দেখো, জেনারেল ম্যাথে ফার্স্ট যেই জিনিসটা নিয়ে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে সাবসেট। এই চ্যাপ্টারে সাবসেট জিনিসটা কি এটা দেখব। সো সাবসেট কি, আমরা অনেকে আইডিয়া আছে যে এ যদি একটা সাবসেট হয়, একটা সেট হয় which is 1 2 7 -1 6 4 3 6 4 3, এটা যদি একটা সাবসেট হয়, সরি এটা যদি একটা সেট হয়, অ্যান্ড আমরা যদি বলি যে এই এ সেটের একটা সাবসেট লেখো which is B। সো একটা সাবসেট হচ্ছে এই সেটটার যে কোনো মানে আমরা এই সেটটার থেকে কয়েকটা এলিমেন্ট নিয়ে যদি একটা সেট ফর্ম করি সেটাই হচ্ছে ওর একটা সাবসেট। সো এখান থেকে আমরা চাইলে, দেখো এখানে আমার টোটাল এলিমেন্ট আছে 1 2 3 4 5 6 7। সো এখানে আমরা চাইলে এই 7টা এলিমেন্ট থেকে, এই 7টা এলিমেন্ট থেকে আমরা চাইলে 7টাই নিতে পারি, অথবা 3টাও নিতে পারি, 4টাও নিতে পারি, একটাও নাও নিতে পারি, ইচ্ছা। যেমন এইখানে আমরা বি একটা সেট লিখলাম, যে সেটটা হচ্ছে সেট 2 7 4। সো এইখান থেকে লিখতে পারি যে বি ইজ এ সাবসেট অফ এ। বাংলায় সাবসেটের বাংলা কি, আমরা সাবসেটই বলবো, বাট এটার বাংলা হচ্ছে উপসেট, বাট এটা প্রেফারেবল না। স্যাররাও মানে চায় যে তুমি সাবসেটই লেখো, ঠিক আছে? সো বি ইজ ইকুয়াল টু এখানে দেখো বি ইজ ইকুয়াল টু 2 7 4, এটা হচ্ছে সাবসেট অফ এ। ওকে, যারা লেটে আসছো আমরা খুব বেশি কিছু পড়িনি, জাস্ট বলতেছি সাবসেট কি। সাবসেট হচ্ছে আমরা যদি কোনো একটা সেট থেকে যে কোনো সংখ্যক এলিমেন্ট নিয়ে একটা নিউ সেট ফর্ম করি, সেই সেটটাকে বলা হয় সাবসেট অফ এ। সিমিলারলি আমরা আরেকটা সেট ফর্ম করলাম, দেখো এই সেটটাতে আমরা কি করলাম, আমরা সবগুলো এলিমেন্টকেই নিয়ে নিলাম।
এই সেট এ সেটের যত এলিমেন্ট আছে সবাইকেই নিয়ে নিলাম। এইটাও এ সেটের একটা সাবসেট, এটাও এ সেটের একটা সাবসেট হিসেবে কনসিডার্ড হবে। আর আমরা এখানে আরও একটা সেট নিলাম ডি সেট, যে ডি সেটটাতে অ্যাকচুয়ালি কোনো এলিমেন্ট নাই, ডি সেটটাতে কোনো এলিমেন্ট নেই। আমরা জানি এই সেটটাকে বলা হয় ফাঁকা সেট অর এমটি সেট অর ওরি, এমটি সেট। এই ফাঁকা সেট বা এমটি সেটও এ সেটের একটা সাবসেট। এটা একটু স্টার দিয়ে রাখো, এটাও সাবসেট অফ এ। দ্যাট মিনস আমরা চাইলে যে কোনো একটা সেটের যখন সাবসেট বানাতে বলবে, সো আমরা চাইলে এই সেটটা থেকে সবগুলো এলিমেন্ট নিতে পারি এইখানে যেরকম, আমরা চাইলে কিছু এলিমেন্ট নিতে পারি এখানে যেরকম, অথবা আমরা একটা এলিমেন্টও নাও নিতে পারি, সেটা হচ্ছে এটা। সো সাবসেটের আইডিয়াটা কি সবার ক্লিয়ার? এখন দেখো, এটা যদি এই সি যদি এ এর সাবসেট হয় বা বি যদি এ এর সাবসেট হয়, এরা সবাই হচ্ছে এ এর সাবসেট, এখানে সবাই এ এর সাবসেট। সো এই সাবসেট, একটা সেট যে আরেকটা সাবসেট, এটা শো করার একটা ওয়ে আছে, এটা ম্যাথমেটিক্যালি এক্সপ্রেস করার একটা ওয়ে আছে। সেটা হচ্ছে আমরা এভাবে লিখব যে বি এরকম একটা সাইন দিব, নিচে একটা দাগ দিব, দেন এ। এটা ইন্ডিকেট করে B is a subset of A. Similarly আমরা এটাও লিখতে পারি C is a subset of A, D is a subset of A. এই সাইনটা ইন্ডিকেট করে যে এই লেফট সাইডে যে আছে সে রাইট সাইডে যে আছে তার একটা সাবসেট। ওকে, সবাই কি এটা বুঝছো? আর আরেকটা জিনিস একটু মনে রাখবা যে এই এমটি সেট যেটা, ও কিন্তু যে কোনো সেটেরই সাবসেট। এমটি সেট ইজ এ সাবসেট অফ এনি সেট, কারণ যে কোনো সেটেরই একটা কমন এমটি সেট আছে, এমটি সাবসেট, একটা সাবসেট আছে কমন, যেটা হচ্ছে এমটি সেট। সো ইজ এ সাবসেট অফ এনি সেট, যে কোনো সেটের একটা সাবসেট হচ্ছে এমটি সেট। ওকে, সবাই বুঝছো এটা? ওকে, সো সাবসেটের পর আমরা চলে যাব প্রপার সাবসেট। সবার যদি এটা খাতায় তোলা হয়ে থাকে, আমি এটা একটু মুছে দিচ্ছি। সো আমরা এটা একটু মুছে দিচ্ছি, অ্যান্ড এখানে আমরা এখন প্রপার সাবসেট কি সেটা নিয়ে ডিসকাস করব। প্রপার সাবসেট বাংলা হচ্ছে প্রকৃত উপসেট। প্রপার সাবসেট যার বাংলা হচ্ছে প্রকৃত উপসেট। প্রকৃত উপসেট। আচ্ছা, প্রপার সাবসেট আর প্রকৃত উপসেট হচ্ছে যেই সাবসেটগুলো, ধরো এ একটা সেট উইচ ইজ 1 2 3 এরকম। সো এটার কি কি সাবসেট হতে পারে আমরা একটু লিস্ট বানাই। এটার একটা সাবসেট হতে পারে এরকম, এটার একটা সাবসেট হতে পারে 1, আরেকটা সাবসেট হতে পারে 1 2, আরেকটা সাবসেট হতে পারে 1 2 3, 1 2 3, দেন আরেকটা সাবসেট হতে পারে 2, আরেকটা সাবসেট হতে পারে 2, 3, দেন আরেকটা সাবসেট হতে পারে 3, অনলি 3, দেন 7 নাম্বার সাবসেট হতে পারে একটা এমটি সেট। ওকে, আমরা আচ্ছা আরও একটা সাবসেট বাকি রয়ে গেছে, সরি, 1, 3, 1, 3, অ্যান্ড ফাইনালি লাস্ট একটা সাবসেট হতে হবে, সেটা হচ্ছে ওরি অর এমটি সেট। আমরা সবগুলো নাম দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, ডি, ই, এফ, জি, এইচ, আই। সো আমরা টোটাল এখান থেকে 8টা সাবসেট পাচ্ছি। ঠিক আছে, এখন এই প্রপার সাবসেট হচ্ছে যেই সেটগুলা, আমাদের যেই সেটগুলা এই সেটের ইকুয়াল না। অ্যান্ড দেখো, এই সেটের ইকুয়াল সেট অলওয়েজ একটাই পসিবল, সেটা হচ্ছে যখন আমরা এটা সবগুলো এলিমেন্টকে নিয়ে নিব,
তখন আমরা যে সেটটা পাবো সেই যে সেটটা ডি, এখানে এটা হচ্ছে ডি, এই সেটটা আর এ সেটটা কি একই। সো প্রপার সাবসেট হচ্ছে এই সেটটা বাদ দিয়ে যেই সব সেট আছে আমাদের কাছে, এই যে বি, সি, ডি, এফ, জি, এইচ, আই, ওরা সবাই হচ্ছে প্রপার সাবসেট, আর এইটা হচ্ছে ইমপ্রপার সাবসেট বা অপ্রকৃত উপসেট। সো প্রপার সাবসেট হচ্ছে বি। সো একটা সেট যদি আরেকটা সেটের প্রপার সাবসেট হয় তখন আমরা এইটাকে লিখবো জাস্ট এই সাইন দিয়ে, মানে আমরা এই নিচে এই দাগটা দিব না। এই দাগটা মিন করে যে এটা সাবসেট অর ইকুয়াল, ঠিক আছে? এর জন্য আমরা আগেরটাতে এরকম একটা ইকুয়াল সাইন দিয়েছিলাম, বাট শুধু এটা মিন করে যে বি ইজ এ প্রপার সাবসেট। এই সাইনটার মানে হচ্ছে বি ইজ এ প্রপার সাবসেট বা প্রকৃত উপসেট অফ, প্রপার সাবসেট অর প্রকৃত উপসেট অফ এ। এ সেটের একটা প্রপার সাবসেট হচ্ছে বি। সিমিলারলি এফ ইজ এ প্রপার সাবসেট অফ এ, আই ইজ এ প্রপার সাবসেট অফ এ, ঠিক আছে? সো এইটা আই হোপ সবার ক্লিয়ার যে প্রপার সাবসেট কি। ওকে, সবাই বুঝছো? অ্যান্ড আমরা এখান থেকে একটা জিনিস অবজার্ভ করতে পারি, দেখো একটু দাঁড়াও। হ্যাঁ, আমরা এখান থেকে একটা জিনিস অবজার্ভ করতে পারি, আমাদের এই যে মেইন যে সেটটা, সেই সেটটাতে টোটাল এলিমেন্ট আছে 3টা, মানে নাম্বার অফ এ ইজ ইকুয়াল টু 3। অ্যান্ড দেখো ওর টোটাল সাবসেট কয়টা পাইছি আমরা? 8টা। সো কেউ কি কানেকশনটা ধরতে পারতেছো যে এখানে এই 3 এর সাথে, এখানে এই 3 এর সাথে 8-এর কানেকশনটা কি? কেউ কি বলতে পারবে এটা? আচ্ছা, যারা দেরিতে আসছো তারা একটু ভিডিওটা আবার পরে দেখে নিবা, ঠিক আছে? আজকে দেখে নিবা, আমি আজকে আপলোড করে দিব। এখানে আমরা সাবসেট নিয়ে ডিসকাস করছি আর প্রপার সাবসেট কি এটা নিয়ে ডিসকাস করছি। আচ্ছা, এখন একটু কেউ বলো যে এ সেটের এলিমেন্ট যদি 3টা হয় আর এখান থেকে আমরা এই এ সেটের সাবসেট পাচ্ছি 8টা, তাহলে তুমি কি বলতে পারবা যে এটার মানে কানেকশনটা কি 3 এর সাথে 8-এর? এনিওয়ান? রুবাইয়া, তুমি কি বলতে পারবা? n স্কয়ার মাইনাস 1। না, আচ্ছা শোনো, এখানে এন স্কোয়ার মাইনাস 1 না, এটা হচ্ছে এরকম 2 টু দি পাওয়ার n। ওকে, এখন দেখো তো এটা বুঝতেছো কিনা? মানে আমরা যদি এইখানে এই এ সেটের এলিমেন্ট নাম্বার nটা হয় তাহলে আমার সাবসেট হবে টোটাল 2 টু দি পাওয়ার nটা। যেমন এখানে 3, এই জন্য সাবসেট পাচ্ছি 2 টু দি পাওয়ার 3 উইচ ইজ 8টা। বুঝতে পারছো এটা কিভাবে আসছে? এটা আপাতত আমাদের অবজার্ভ করে বুঝতে হবে, বাট তুমি যখন কলেজ উঠবা, মানে পারমুটেশন কম্বিনেশন শিখবা, তখন তুমি দেখবা যে এটা ম্যাথমেটিক্যালি বের করা যায়, যে এটা অলওয়েজ 2 টু দি পাওয়ার nটাই হবে। আচ্ছা একটু দাঁড়াও সবাই। ওকে, সো এখানে আমরা পাচ্ছি আমাদের সাবসেট হচ্ছে 2 টু দি পাওয়ার nটা। আর এখানে তাহলে আমার প্রপার সাবসেট কতগুলো আমি এখানে লিখে দেই। এখানে আমরা দেখো সাবসেট পাচ্ছি 8টা, সাবসেট হচ্ছে 8, 2 কিউব। আর প্রপার সাবসেট হচ্ছে একটা কম, সবসময় প্রপার সাবসেট একটা কম হয় কারণ একটা সেট থাকে যে ওই মেইন সেটটার সমান। সো এই প্রপার সাবসেট হচ্ছে 7টা, উইচ ইজ 2 টু দি পাওয়ার 3 মাইনাস 1। সো আমরা এটাকে জেনারেলাইজ করে লিখতে পারবো, ইফ নাম্বার অফ এ ইজ n, আচ্ছা এভাবে না লিখে ইফ এ সেট has n elements, if a set has n elements, it will have, একটা সেটের যদি nটা এলিমেন্ট থাকে, nটা সদস্য থাকে, তাহলে it will have 2 to the power n subsets and it will have 2 to the power n minus 1 proper subsets.
প্রপার সাবসেটস। ওকে, সবার ক্লিয়ার এখন? সবাই কি বুঝতে পারছো এটা? তাহলে তোমরা বের করো তো যে যদি আমার একটা সেট এরকম হয়, সবার কি এটা তোলা হয়েছে খাতায়? কারো বাকি আছে? আচ্ছা, সো আমাদের যদি এরকম একটা সেট থাকে, এ হচ্ছে একটা সেট এ এক্স such that x is even and x is greater than 1 and less than or equal to 9. আচ্ছা 9 না, 17, less than or equal to 17. সো তোমার বের করতে হবে, এখানে কোশ্চেন হচ্ছে, সবাই এটা করা স্টার্ট করো। কোশ্চেন হচ্ছে express a in tabular method or roster method আর কি, লিস্ট মেথড, মানে সবাই a কে তালিকা পদ্ধতি বা রোস্টার মেথডে এক্সপ্রেস করো, অ্যান্ড দেন এখান থেকে বলো যে how many subsets of a are possible, and how many proper subsets of a are possible. সবাই এটা করে আমাকে চ্যাটে প্রাইভেটলি জানাও। রুবাইয়া, পরের দুইটার অ্যান্সারটা একটু দাও। প্রথমটা হয়েছে তোমার, পরের দুইটার অ্যান্সারটাও বলো। হ্যাঁ, তরিরটা কারেক্ট, তরির পরের, হ্যাঁ ঠিক আছে, তরিরটাও হয়েছে। প্রত্যয় তুমি একটু জানাও। হ্যাঁ রুবাইয়া, তোমারটাও হয়েছে, গুড। লিহান, তুমি একটু রেসপন্ড করো। রায়ান, তুমিও একটু রেসপন্ড করো। জাইনাফ, না রায়ান, তোমার প্রথমটা একটু ভুল হয়েছে, একটু আবার ট্রাই করো, কোশ্চেনটা ভালোভাবে দেখো। হ্যাঁ রুবাইয়ার হয়েছে দুইটাই, প্রত্যয়েরও দুইটাই হয়েছে, গুড। রায়ান, একটু আরেকবার ট্রাই করো, দেখো। লিহান, তুমি কি পারতেছো? আচ্ছা ফাতেমা এন্ড জাইনাফ, তোমরা কি এটাতে তোমাদের কি প্রবলেম হচ্ছে? যদি প্রবলেম হয় আর একবার বুঝাই দিব। আচ্ছা, যাদের এটাতে প্রবলেম হচ্ছে আমি দেখাই। এখানে আমাদেরকে বলছে এক্স হচ্ছে ইভেন অ্যান্ড এক্স হচ্ছে 1 থেকে 17-এর মধ্যে। সো ইভেন অ্যান্ড, হ্যাঁ হ্যাঁ বলো। আরেকবার একটু বুঝাইতে পারবা? সাবসেট আর প্রপার সেটটা নিয়ে ডিস্টার্ব করতেছিল একটু। ও আচ্ছা, হ্যাঁ শিওর। আচ্ছা দেখো, আমরা এই ম্যাথটার সলিউশন দেখি তাহলেই বুঝবো। সো আমাদেরকে বলছে এ হচ্ছে একটা সেট যার এলিমেন্টগুলো হচ্ছে ইভেন অ্যান্ড এই এলিমেন্টগুলো হচ্ছে 1 থেকে 17-এর মধ্যে। সো এ সেটটা হবে 2, 4, 6, 8, 10, 12, 14, 16। ওকে, সো এটা হচ্ছে আমাদের এ সেট, অ্যান্ড যাদের এই সেটটা ফর্ম করতে প্রবলেম হয়েছে একটু দেখে নাও। সো আমাদের 1 নাম্বারটা ডান। এরপর আমাদেরকে বলছে কয়টা সাবসেট পসিবল।
সো আমরা জানি এখানে এলিমেন্ট আছে 1 2 3 4 5 6 7 8 8টা এলিমেন্ট। আমরা বলছিলাম যে যদি nটা এলিমেন্ট থাকে তখন সাবসেট থাকবে 2 টু দি পাওয়ার nটা। সো এটা হবে 2 টু দি পাওয়ার 8 which is 2 to the 256 অ্যান্ড প্রপার সাবসেট হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1টা থাকে which is 255। আচ্ছা, সাবসেট হচ্ছে আমরা যদি কোনো একটা সেটের কয়েকটা এলিমেন্ট নিয়ে বা সবগুলো এলিমেন্ট নিয়ে একটা সেট ফর্ম করি, সেটা হচ্ছে প্রপার শুধু সাবসেট, যেটা 2 টু দি পাওয়ার nটা থাকে যদি ওই সেটটাতে nটা এলিমেন্ট থাকে। আর প্রপার সাবসেট হচ্ছে যেই সাবসেটগুলো এই সেটের ইকুয়াল না। সো আমরা 2 টু দি পাওয়ার n মাইনাস 1টা প্রপার সাবসেট পাই। ওকে, জাইনাফ তুমি কি বুঝছো? দেন ফাতেমা তুমি কি বুঝতে পারছো এটা? জি ভাইয়া, একটু নেটের প্রবলেম করছে। ও আচ্ছা, ঠিক আছে, ভিডিওটা আবার দেখে নিতে পারবো, সমস্যা নাই। ওকে, সো আমরা এখান থেকে এই কোশ্চেনটা বুঝলাম। এবার আমরা চলে যাব আমাদের পরের ডিসকাশন which is equivalent set। ইকুইভ্যালেন্ট সেট। আচ্ছা, সো ইকুইভ্যালেন্ট সেট হচ্ছে মানে আমাদের কাছে ধরো দুইটা সেট আছে which is a, একটা হচ্ছে a, b, c, আর আরেকটা সেট আছে b which is c, a, c, a, b, a, b। ঠিক আছে, সো এটা হচ্ছে একটা সেট, দুইটা সেট। এখন এই দুইটা সেট আসলে একই, কারণ আমরা জানি যে একটা সেটে যদি এরকম মাল্টিপল একই এলিমেন্ট বারবার থাকে ওইটা আসলে একটাই ইন্ডিকেট করে। মানে একটা সেটে এই দুইটা সি মানে আসলে একটা সি, দেন এই দুইটা এ মানে আসলে একটা এ, আর দুইটা বি মানে আসলে একটা বি। ওকে, সো এই আমরা যদি কখনো দেখি যে দুইটা সেটের মধ্যে একই এলিমেন্ট আছে, যেমন এই উপরের সেটটা তো আমার ডিস্টিংক্ট এলিমেন্ট দেখতে হবে আর কি শুধু। সো এখানে আমার ডিস্টিংক্ট এলিমেন্ট বা ভিন্ন ভিন্ন উপাদান আছে, ডিস্টিংক্ট এলিমেন্টস আর ভিন্ন ভিন্ন উপাদান আছে হচ্ছে এ বি সি। এইখানেও আমার ডিফারেন্ট আছে এ বি সি। সো যদি তাদের ডিস্টিংক্ট এলিমেন্টগুলো সেম হয় তাহলে আমরা বলবো এ সেট ইজ ইকুইভ্যালেন্ট টু, ইকুইভ্যালেন্ট এটা এই ইকুয়াল সাইন দিয়ে লিখবো, এ সেট ইজ ইকুইভ্যালেন্ট টু বি। ওকে, বাট এই আমাদের এই সেকেন্ড সেটটাতে ধরো এখানে যদি একটা বি না থাকে একটা ডি থাকতো, তখন আমরা বলতাম আমাদের এই সেকেন্ড সেটটাতে ডিস্টিংক্ট এলিমেন্ট বা আলাদা আলাদা এলিমেন্ট আছে এ বি সি অ্যান্ড ডি। সো যেহেতু এইটার চারটা এলিমেন্ট আর এইটার এই তিনটা ডিস্টিংক্ট এলিমেন্ট ম্যাচ করে নাই, সো উই ক্যান্ট সে দ্যাট এ ইজ ইকুইভ্যালেন্ট টু বি। সো এখানে এটা ইকুয়াল না, তখন এটা নট ইকুইভ্যালেন্ট হবে। ওকে, সো আমি আরেকটা এক্সাম্পল দিই, আর একটু ক্লিয়ার হবে। দেখো, আমাদের এখানে ধরো তিনটা সেট আছে। এ সেটের মধ্যে আমাদের আছে 1 2 2 3 1 2। বি সেটের মধ্যে আছে 2 2 2 2 1 অ্যান্ড সি সেটের মধ্যে আছে জাস্ট 1 2 1 2। আচ্ছা সরি, একটু এখানে একটা সেকেন্ড সেটটাতে একটু চেঞ্জ আনো, 3 3 3 3 3 3 এরকম। আর ডি আর একটা সেট আছে ডি, এটা হচ্ছে সেট বিল্ডার মেথড দিয়ে লেখা যে এক্স সাচ দ্যাট এক্স ইজ গ্রেটার দ্যান এক্স ইজ ইন্টিজার নাম্বার, মানে পূর্ণ সংখ্যা, অ্যান্ড এক্স হচ্ছে 1 থেকে বড় আর 4 থেকে ছোট।
1 থেকে বড় আর সমান অ্যান্ড 4 থেকে ছোট। আচ্ছা, সো এখানে দেখো আমার এই সেটটাতে ডিস্টিংক্ট এলিমেন্ট কি কি আছে? 1 2 3, এর বাইরে আর কোনো এলিমেন্ট নাই। এই সেটটাতেও 1 2 3, এই সেটটাতেও 1 2 3। আর আমরা যদি এই সেটটাকেও লিস্ট মেথড দিয়ে বা টেবুলার মেথড দিয়ে লিখি, রোস্টার মেথডে লিখি, বলছে যে এক্স হচ্ছে 1 থেকে 4 এর মধ্যে, অ্যান্ড এক্স হচ্ছে একটা ইন্টিজার নাম্বার। সো 1 থেকে 4 এর মধ্যে 1 এর সমান, দেন 2 3, বাট 4 থেকে ছোট, 4 এর সমান হতে পারবে না। সো এখানে কিন্তু 4 আমি লিখতে পারবো না, এখানে কিন্তু 4 আসবে না। সো এখানে থাকবে কি 1 2 3। সো 1 2 3, 1 2 3। সো এই সবগুলো সেটের ডিস্টিংক্ট এলিমেন্ট যারা, তারা সেম। সো উই ক্যান সে A is equivalent to B is equivalent to C is equivalent to D. সে চারটা সেটই ইকুইভ্যালেন্ট। এটা এমসিকিউতে আসতে পারে যে কোন সেটগুলো ইকুইভ্যালেন্ট। কারো কি এটা নিয়ে কোনো কনফিউশন আছে? ভাইয়া হ্যাঁ, বলো। আরেকটা এক্সাম্পল দিতে পারবা? আরেকটা এক্সাম্পল, হ্যাঁ শিওর। ধরো এ একটা সেট উইচ ইজ 3 5 7, বি আর একটা সেট উইচ ইজ 5 3 3 7, আর সি আর একটা সেট উইচ ইজ 7 7 3 5 5। সো এই তিনটা সেটেই দেখো এখানেও ডিস্টিংক্ট এলিমেন্ট বা আলাদা আলাদা কি কি এলিমেন্ট আছে। 3 5 7 এখানেও দেখো 3 দুইবার আছে, বাট আলাদা আলাদা চিন্তা করলে এখানে আলাদা আলাদা এলিমেন্ট আছে 5 3 7। এখানেও 7 দুইটা আছে, বাট আমরা বলবো যে আসলে 7 মানে আলাদা এলিমেন্ট আছে একটা 7 3 আর এই 5। সো দেখো সবগুলোতে সেম এলিমেন্টগুলাই আছে, কারোর মধ্যে এক্সট্রা কেউ নাই বা কম কেউ নাই। সো এটাই এখানে এই তিনটা সেটই হচ্ছে ইকুইভ্যালেন্ট। বাট আমাকে যদি বলা হয় ডি আর একটা সেট উইচ ইজ জাস্ট 7 7 7, 5, এখানে কিন্তু আমার আলাদা আলাদা এলিমেন্ট আছে 7 আর 5। সো এটা কিন্তু ডি এর ইকুইভ্যালেন্ট না, ওরা তিনজন কিন্তু ডি এর ইকুইভ্যালেন্ট হবে না। ওকে, সবার ক্লিয়ার এখন? আচ্ছা, এখানে আমরা একটু জি ভাইয়া ক্লিয়ার। আমরা এখানে এখন লিখে রাখবো, দেখো যে দুইটা সেট ইকুইভ্যালেন্ট হওয়ার একটা কন্ডিশন লেখা যায়, সেটা হচ্ছে যদি দুইটা সেট থাকে আমাদের কাছে এ অ্যান্ড বি, তাহলে এই দুইটা সেট এ উইল বি ইকুইভ্যালেন্ট টু বি ইফ অ্যান্ড অনলি ইফ বাংলায় লেখো এটাকে যদি এবং কেবল যদি, মানে এটা হচ্ছে একটা কন্ডিশন বলার একটা ওয়ে। তোমরা এটা পরে হায়ার ক্লাসে দেখবা যে ইফ অ্যান্ড অনলি ইফ দিয়ে কী বোঝায়। মানে এটা দিয়ে বোঝাচ্ছে এটা হবে শুধুমাত্র যদি তোমার এ বি এর একটা সাবসেট অর ইকুয়াল হয়, ইফ অ্যান্ড অনলি ইফ এ ইজ এ সাবসেট অর ইকুয়াল টু বি অ্যান্ড বি ইজ এ সাবসেট অর ইকুয়াল টু এ। আমরা একটু ট্রাই করে দেখতে পারি, মানে এই কন্ডিশনটা যদি স্যাটিসফাইড হয় তাহলেই একমাত্র দুইটা সেট ইকুইভ্যালেন্ট হবে। সো আমরা একটু ট্রাই করে দেখি, যেমন এ হচ্ছে একটা সেট উইচ ইজ 5 3 7 7, আর বি হচ্ছে আরেকটা সেট উইচ ইজ 7 3 3 3 5 5। আচ্ছা, আমরা একটু দেখি তো যে এই এ সেটটা বি এর সাবসেট অর ইকুয়াল কিনা। হ্যাঁ, কারণ এইখানে 5 আছে একটা, ওর কাছে দুইটা আছে। আবার তোমার এখানে এই ওর কাছে 3 আছে, ওর কাছে দুইটা 3 আছে, ওকে। ওর কাছে 7 আছে, ওর কাছেও 7 আছে, ডান। আবার বি সেট এটাও তোমার আবার বি সেট এইটাকেও আমরা চাইলে এর সাবসেট অর ইকুয়াল বলতে পারি। কিভাবে? এখানে আমরা তো আসলে দেখতেছি যে বি সেট তো বড়, এটা এর সাবসেট কীভাবে হয়? আসলে এখানে এই সাবসেট দেখার সময় আগে আমার এই সেটটাকে
রিডিউস করে নিতে হবে। মানে আমরা জানি একটা সেটের মধ্যে মাল্টিপল এলিমেন্টসও যদি থাকে তারা আসলে ম্যাটার করে না। মানে একটা সেট এ যদি এরকম হয় 1 2 2 2 3, সে আর 1 2 3 এটা একই জিনিস, বুঝতে পারছো? মানে সেটের মধ্যে মাল্টিপল এলিমেন্টস একই হলে সেটাকে জাস্ট একটা লিখে দিলেই ইনাফ। সো এইখানেও আমরা এটাকে 7 3 5 লিখে দিতে পারবো। অ্যান্ড দেখো এটার একটা সাবসেট। সো এটাই হচ্ছে আমাদের কন্ডিশন যে A is a subset of B and B is also a subset or equal to A. ওকে, সো ইকুইভ্যালেন্ট সেট আই হোপ সবার ক্লিয়ার। এবার আমরা দেখব দুইটা সেটের ডিফারেন্স কিভাবে বের করতে হয়। আমার কাছে এখানে একটা সেট আছে, আচ্ছা আমি একটু হেডিংটা দিয়ে নিই যে এটা হচ্ছে ডিফারেন্স অফ টু সেটস। আমরা এই চ্যাপ্টারের থিওরিটা আগে পড়তেছি, দেন আমরা একবারে এক্সারসাইজের ম্যাথে চলে যাব। আচ্ছা, ডিফারেন্স অফ টু সেটস মানে দুইটা সেটকে বিয়োগ করা বা সাবট্র্যাক্ট করা আর কি। সো সাপোজ আমার কাছে একটা সেট এ আছে which is 1 2 3 4 5, and আমার কাছে আরেকটা সেট আছে বি which is just 3 and 4. এখন আমরা যদি এখান থেকে এ থেকে বি সাবট্র্যাক্ট করি, আমরা যদি এ থেকে বি সাবট্র্যাক্ট করি, এ মাইনাস বি করি এরকম 1 2 3 4 5 মাইনাস 3, 4, আমরা যদি এটাকে সাবট্র্যাক্ট করি, সাবট্র্যাক্ট করার সময় রুল হচ্ছে আমাদের এই যে ফার্স্ট যে সেট, এই ফার্স্ট সেটটা থেকে আমরা এই সেকেন্ড সেটে যেই এলিমেন্টগুলো এটার মধ্যে প্রেজেন্ট আছে, আমাদের এই সেকেন্ড সেটটার যেই এলিমেন্টগুলো এটার মধ্যে প্রেজেন্ট আছে, যেমন এখানে 3, এই 3টা এখানে আছে, এখানে 4, এই 4 এখানে আছে, যেই সেটগুলো এলিমেন্টগুলো এটার মধ্যে প্রেজেন্ট আছে শুধু সেইগুলোকে কেটে দিব। সো আমরা এখান থেকে পাবো 1 2 5। ওকে, আমরা আরেকটা এক্সাম্পল দেখব তাহলে ক্লিয়ার হবে। মানে এখানে সাবট্র্যাক্ট করার ওয়ে হচ্ছে আমরা ফার্স্ট সেটটাকেই লিখব, এভাবে লিখি যে আমরা এখানে ফার্স্ট সেটটাকেই লিখব, বাট সেকেন্ড সেটটার যেই এলিমেন্টগুলো এইখানে আছে, যেমন সেকেন্ড সেটটাতে একটা 3 আছে, সেই এলিমেন্টটা আমার ফার্স্ট সেটেও প্রেজেন্ট, সো আমরা এই 3টাকে মুছে দিব। আর সেকেন্ড সেটে আমাদের একটা 4 আছে, আমরা ফার্স্ট সেট থেকে এই 4টাকেও মুছে দিব। সো আমরা এখান থেকে পাচ্ছি কি 1 2 5। সো এটাই হচ্ছে আমার এ মাইনাস বি। এই এ মাইনাস বিকে এভাবেও লেখা হয় এ, এটা কিন্তু মানে স্ল্যাশ সাইন, ঠিক আছে? এটা হচ্ছে তোমার ব্যাকওয়ার্ড স্ল্যাশ। স্ল্যাশ সাইন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ আর এটা হচ্ছে ব্যাকওয়ার্ড স্ল্যাশ। এটার কোনো বাংলা নাম নাই, এটা হচ্ছে ব্যাকওয়ার্ড স্ল্যাশ। সো এই ব্যাকওয়ার্ড স্ল্যাশ মানে এ থেকে বিকে সাবট্র্যাক্ট করতেছি, এটা ডিভাইড না। ওকে, আর ডিভাইড মানে তো এইটা, আর সেটকে ডিভাইড করা যায় না অবভিয়াসলি। সো দাঁড়াও একটু, ওকে, সো এটাকে আমরা লিখব এ সাবট্র্যাক্ট অর এ ডিফারেন্স বি, এ ডিফারেন্স বি। আচ্ছা, এবার ধরো আমাদের এই যে সেকেন্ড যে সেটটা সেটা এরকম, এখানে 3 4 এর জায়গায় এখানে ধরো 9 10 আরও দুইটা এলিমেন্ট আছে, সো এটাও চেঞ্জ হয়ে যাবে। এখানে আমরা লিখব 3 4 9 10। আচ্ছা, সো রুলটা একটু মনে করে দেখো, রুলটা কি ছিল? আমরা ফার্স্ট সেটটাকেই লিখব অ্যান্সার হিসেবে, বাট আমরা এই সেট থেকে সেকেন্ড সেটটাতে যেই এলিমেন্টগুলো প্রেজেন্ট, এই যে এখানে যেমন 3 আছে, সো আমরা এই এলিমেন্টটা এখানেও প্রেজেন্ট, সো এটা বাদ দিয়ে দিব। সেকেন্ড সেটটাতে 4 আছে, ফার্স্ট সেটটাতেও আমরা একটা 4 পাচ্ছি, সেটা মুছে দিব। বাট সেকেন্ড সেটটাতে 9 and 10 আছে, বাট এই এলিমেন্টগুলো এইখানে নাই, সো এইগুলো নিয়ে আমার কিছু করতে হবে না। সো এইখানেও অ্যান্সার কী হবে 1 2 5। সবার কি এটা ক্লিয়ার?
সেট সাবট্রাক্ট করা? সবাই বুঝছো? না ভাই ক্লিয়ার হয় না এটা, এই যে 9 আর 10 এর ভিতরে। হ্যাঁ, এখানে রুল হচ্ছে আমাদের সেকেন্ড সেটটাতে যেই এলিমেন্টগুলো আছে তাদের মধ্যে যারা ফার্স্ট সেটটাতে আছে শুধু তাদেরকেই আমরা মুছে দিব। ওকে, 9 অ্যান্ড 10 তো ফার্স্ট সেটটাতে নাই, সো তাদেরকে নিয়ে আমার চিন্তা করতে হবে না। বুঝছো এখন? সো সবাই একটা ট্রাই করো, জি ভাই বুঝছি। সবাই একটা ট্রাই করো। আমি দুইটা করতে দেই। একটা হচ্ছে টাস্ক 1, এখানে একটা সেট এ 1 2 5, আর একটা সেট হচ্ছে বি 3 4 6 8 2 1 অ্যান্ড সে, আচ্ছা এটাই। সো তোমার এখানে দুইটা জিনিস বের করতে হবে, একটা হচ্ছে এ মাইনাস বি বের করবা অর এ ডিফারেন্স বি, আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে তোমরা এখানে বি মাইনাস এ বের করবা অর বি ডিফারেন্স এ। এটা একটু সবাই ট্রাই করো, আমি ততক্ষণ টাস্ক 2টা লিখি, আর সবাই এটা করে আমাকে চ্যাটে লেখো সবাই। আচ্ছা, আমাদের মিটিংয়ের 1 মিনিট বাকি আছে, আমি মিটিংটা এখানে শেষ করতেছি, সবাই একটু আরেকবার কানেক্ট করো, ঠিক আছে? একটু আবার কানেক্ট হতে হবে সবাই। কেউ এখন অ্যান্সার লেখো না, আমি একটু মিটিংটা আবার স্টার্ট করি। অ্যান্ড এখানে আরও একটা ট্রাই করবা, হচ্ছে নাম্বার অফ সাবসেটস of A minus B and number of proper subsets of B minus A. Number of proper subset of B minus A. সবাই এটা করে আমাকে মেসেঞ্জার চ্যাটে লেখো। হ্যাঁ, রায়ান ফারহানের ফার্স্টেরটা হয়েছে, গুড। প্রত্যয় তোমার ফার্স্টেরটা হয় নাই, আরেকবার ট্রাই করো। লিহান তোমার ফার্স্টেরটা হয়েছে, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, আর তোমার এখানে সেকেন্ডটা হয় নাই, ঠিক আছে? সেকেন্ডটা একটু দেখো, একটু স্লাইটলি মিস্টেক হয়েছে, 6 দুইবার লিখছো, আদারওয়াইজ ঠিক আছে। ফাতেমার হয়েছে, আর আদিশার ফার্স্টেরটা হয়েছে, গুড। রুবাইয়ার ফার্স্টেরটা হয় নাই, আরেকবার ট্রাই করো। প্রত্যয়ের ফার্স্টেরটা হয়েছে এবার, গুড। তরি, তোমার প্রথমটা একটু ভুল গেছে, আরেকবার ট্রাই করো, দেখো। একটু সবার তোরের সেকেন্ডটা হয়েছে, বাট প্রথমটা হয় নাই, একটু দেখো। আদিশার থার্ডটা হয়েছে, গুড। আদিশার সেকেন্ডটা কি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখছো? মানে জাস্ট, আচ্ছা দাঁড়াও, তোমার সেকেন্ডটার অ্যান্সার কত বলো তো? 7 11 নুজাত লিখছো 7 11 13 -1। না, একটু ভুল হচ্ছে সবারই। আচ্ছা, আমি শোনো, সবাই নিজেরটা সবাই একটু ট্রাই করো, আমি একটু এটা করে দিই, ঠিক আছে? আচ্ছা, আমি হয়তো একটু ভুল খেয়াল করতে পারি, হয়তো তোমারটা হয়েছে বাট আমি খেয়াল করিনি, ঠিক আছে? আমি একটু দেখি, আমরা সবাই একটু দেখি যে এখানে এটা অ্যান্সারটা কী হবে। সবাই একটু নিজে মিলায় নাও, ওকে? সবাই একটু নিজে মিলাও কার কার হয়েছে। দেখো, এ সেট হচ্ছে 1 5 6 -1। সবাই একটু নিজে মিলাও এখন, তাহলে ভালো হবে। আর বি সেটটাকে আগে লিখে নাও। বি সেট হচ্ছে 5 থেকে 14-এর মধ্যে মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার যারা, তারা। বাট এই নাম্বারটা 5 থেকে বড় হবে, সো 5 হতে পারবে না, এটা 6 থেকে শুরু হবে, আবার এটা 14 হতে পারবে না, এটা 13 থেকে শুরু হবে। আমি যদি এখানে ইকুয়াল সাইন দিতাম তাহলে আমরা 5 কাউন্টে ধরতাম। সো 5-এর থেকে বড় অ্যান্ড 14-এর থেকে ছোট এরকম প্রাইম নাম্বার আছে 7 11 13।
সো আমার বি হচ্ছে 7 11 13। ওকে, এখন এ থেকে বি মাইনাস করা মানে আমরা এ সেটটাকে পুরোটা এখানে লিখব 1 5 6 -1 অ্যান্ড আমরা এখানে এই 7 11 13 দেখো বি সেটের মধ্যে আছে 7 বাট এটা কিন্তু আমার এই সেটে নাই, সো কাউকে মুছবো না। বি সেটের মধ্যে আছে 11, এখানে কিন্তু 11 কোথাও নাই, সো আমরা এটাও মুছবো না। 13 নাই, সো এখানে কাউকে মোছার নাই, সো এই অ্যান্সারটা হবে এটা। আমি কাউকেই দেখি নাই এইটা অ্যান্সার করছো, সো সবারই কিন্তু এটা ভুল গেছে, ঠিক আছে। সো এ মাইনাস বি হবে 156 -1। সবাই কি নিজের ভুলটা বুঝতে পারছো? এ মাইনাস বিতে কোথায় ভুল হয়েছে সবাই কি বুঝছো? দাঁড়াও, এখানে রুবাইয়ার মেবি হয়েছিল এটা, আর তরির হয়েছিল, হ্যাঁ গুড। আর ম্যাক্সিমামেরই এটা ভুল গেছে। আচ্ছা দেখো, এবার বি মাইনাস এ, বি মাইনাস এ মানে আমরা বি কে আগে লিখব, বি কে আগে লিখব 7 11 13। ঠিক আছে, আমরা 7 11 13 লিখব। অ্যান্ড এখানেও দেখো এ সেটের 1 বি সেটে নাই, সো কাউকে মুছবো না। এ সেটের 5 এটাও কোথাও নাই, সো কাউকে মুছবো না। অ্যান্ড এ সেটের 6 এটাও এখানে নাই, সো মুছবো না। -1 এটাও নাই, মুছবো না। সো এই সেট এটার অ্যান্সারটা হবে জাস্ট বি সেট, মানে বি নিজেই। ওকে, সো এটাও আমি কাউকে দেখিনি, এটা হয়েছে। সো সবাই একটু এখন আই হোপ সবার ক্লিয়ার হয়েছে যে সাবট্রাকশনটা অ্যাকচুয়ালি কী। রায়ানের হয়েছে, তারপর তরির হয়েছে, আর হচ্ছে রায়ানের হয়েছে, তরির হয়েছে। নুজাতের অর্ডারটা উল্টা হয়েছে, নুজাতের ফার্স্টেরটার অ্যান্সার সেকেন্ডটায় লিখছো আর সেকেন্ডটার অ্যান্সার ফার্স্টেরটা লিখছো, এছাড়া ঠিক আছে। আর এছাড়া প্রত্যয়েরও পরেরটা হয়েছে, গুড। লিহান এখন বুঝতেছো? আর এখানে দেখো নাম্বার অফ সাবসেট অফ এ মাইনাস বি, সো এ মাইনাস বি হচ্ছে এই সেটটা। সো এই সেটটাতে আমাদের আছে 4টা এলিমেন্ট, সো আমার সাবসেট হবে 2 to the power 4 which is 16। অ্যান্ড প্রপার সাবসেট অফ বি মাইনাস এ, বি মাইনাস এতে আমার এলিমেন্ট আছে 3টা, সো এখানে আমার প্রপার সাবসেট হবে 2 to the power 3 -1 which is 7। সো এইটাও ম্যাক্সিমামের ভুল গেছে। এখানে 3 এর অ্যান্সার হবে তোমার 16 আর 4 এর অ্যান্সার হবে 7। ওকে, সবার ক্লিয়ার? তোরই বুঝতে পারছো? আদিশা? আচ্ছা, সো আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা ম্যাথে একটু কম পড়লাম কারণ আমাদের একটু ওদিকে কেমিস্ট্রিতে টাইম বেশি চলে গেছিলো। আর সবাই এই ভিডিওটা আবার দেখে নিবা, আমি আজকের মধ্যে আপলোড দিয়ে দিব। আর আরেকটা কথা হচ্ছে যে আজকে গ্রুপে আজকে রাতে অথবা কালকে সকালে আমি কিছু অ্যাসাইনমেন্ট দিব। এই অ্যাসাইনমেন্টটা কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথ দুইটার উপরেই থাকবে, ঠিক আছে। সো সবাই ওইগুলো সলভ করে, আমি টাইমও দিয়ে দেবো কতক্ষণের মধ্যে করতে হবে। কেমিস্ট্রি অ্যান্ড জেনারেল ম্যাথ এই যে যা যা পড়াইছি আমি এর মধ্যেই আমি অ্যাসাইনমেন্ট দিব অ্যান্ড হোমওয়ার্ক দিয়ে দেবো, আর বাসায় কী কী পড়তে হবে আমি বলে দেবো, ঠিক আছে। সো আজকের ক্লাস এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। আর কারো যদি কোনো কোশ্চেন থাকে আমাকে আস্ক করতে পারো অথবা মেসেঞ্জারও জিজ্ঞেস করতে পারো। ওকে, সো আমি স্ক্রিন শেয়ারিংটা অফ করে দিচ্ছি।